আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের জুওলজির 5 অধ্যায়ের শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে পড়াশোনা করব। যারা 26 ব্যাচ, তোমাদের খুবই এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা তোমাদের অ্যাডমিশনে এগিয়ে রাখতে আমরা প্রি মেডিকেলের যে কোর্সটা চালু করছি। তোমাদের সব গ্রুপে পাঠিয়ে দাও এবং আমরা খুব দ্রুত ক্লাস শুরু করব। আজকে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়ার যে ক্লাসটা, সবাই জানো ফুসফুস। হ্যাঁ, ফুসফুসের কি হয়? সিগারেট খাইলে কিন্তু ফুসফুস নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেই সকল যারা বন্ধু বান্ধবের সাথে মিশে ভুল পথে আসো, তারা কিন্তু সাবধান হয়ে যাও। সব সময় আমি বলি, হ্যাঁ, তোমার ফুসফুস তোমাকে ভালো রাখতে হবে। আমরা পড়ছি ফুসফুসের কারণে কিন্তু ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার হয়। আমরা দেখবো যে সিগারেটে কি থাকে, এই অধ্যায়ের মধ্যেই আছে। হ্যাঁ, সবকিছু তোমাদের আজকে সহজ করে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা একটু সবাই আমাদের ক্লাসটা সব তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার দিয়ে দাও, সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও। হ্যাঁ, তো সবগুলা গ্রুপে আমাদের ক্লাসগুলো দিয়ে দাও। এখান থেকে নিয়ে সবগুলা গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমাদের দেখো যে আমরা ফুসফুস, আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া। হ্যাঁ, সবাই শ্বসন ও শ্বাসক্রিয়া তোমাদের জুওলজির 5ম অধ্যায় বের করো সবাই। তোমাদের সবার সামনে আশা করি বই আছে। তোমরা আজমল স্যারের বইটা সামনে নিয়ে যদি আমাদের ক্লাসটা দেখো, এখন তোমাদের এই ফুসফুসের অধ্যায়ের অর্থাৎ শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে তোমাকে সামনে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এটুকু আমি তোমাকে ইনশিওর করছি। তুমি জাস্ট বিশ্বাস রেখে বইটা সামনে নিয়ে বসো। হ্যাঁ, তোমাদের পরীক্ষা কিন্তু সামনে খুব দ্রুতই চলে আসবে। দেখবা যে তোমার কিন্তু দেখতে দেখতে সময় সব চলে যাবে। দেখো আজকে কিন্তু যে রোজা রমজান মাস, 5টা রমজান হয়ে যাচ্ছে, তোমার ঈদ চলে আসবে, ঈদ হইতে হইতে তোমার পরীক্ষা চলে আসবে। সেজন্য এখন সময়টা নষ্ট করো না। হ্যাঁ ভাইয়া আপুরা সবাই যারা এইচএসসি 26 ব্যাচ, সবাই পড়াশোনা সিনসিয়ার হও। এখন যে পড়াটা পড়বা এটার উপরেই তোমার সবকিছু ডিপেন্ড করবে, এইচএসসি রেজাল্ট, অ্যাডমিশনের রেজাল্ট, সবকিছু। হ্যাঁ, তো এখন দেখো যে আমাদের এই যে শ্বসন ও শ্বাসক্রিয়া ফুসফুসের যে অধ্যায়টা আছে, হ্যাঁ, এখানে আমরা ফার্স্টেই দেখবো আমাদের প্রধান শ্বসনাঙ্গের নাম কি। প্রধান শ্বসনাঙ্গ বললে আমরা মনে রাখবো কি, সেটা হচ্ছে কি ফুসফুস। হ্যাঁ, তাহলে প্রধান শ্বসনাঙ্গ বললে ফুসফুস। তোমার ফুসফুস কয়টা থাকে? আমাদের 1 জোড়া বা 2টা, এটা সবাই আমরা জানি। আমাদের ফুসফুস কিন্তু আমাদের প্রধান শ্বসনাঙ্গ। হ্যাঁ, তোমার শ্বসনাঙ্গ বললে ফুসফুস, আর যদি শ্বসন তন্ত্র বলে তাহলে এই ফুসফুস সহ আরো যারা আছে তাদেরকে একসাথে বলা হয় শ্বসন তন্ত্র। যেরকম তুমি যদি চিন্তা করো যে তোমার নাকে নাসারন্ধ্র থাকে, নাসা গহ্বর, স্বরযন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ফুসফুস, সবগুলাকে একসাথে আমরা বলবো শ্বসন তন্ত্র। এর মধ্যে যে মেইন কাজটা করছে আমাদের শ্বসনের জন্য, সে প্রধান শ্বসনাঙ্গ। তোমার প্রধান শ্বসনাঙ্গের নাম কি? ফুসফুস। তুমি একই সাথে মনে রাখবা তোমার প্রধান শ্বসনাঙ্গ ফুসফুস। কিন্তু যদি বলা হয় রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ কি, তাহলে রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ বললে কিন্তু ফুলকা, এবং সেই ফুলকা থাকে 4 জোড়া। তাহলে তোমার প্রধান শ্বসনাঙ্গের নাম ফুসফুস। যদি রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ বলে কেউ, তখন সেটা হচ্ছে কি ফুলকা। ফুসফুস থাকে 1 জোড়া, ফুলকা থাকে 4 জোড়া। একই সাথে মনে রাখবা যে ঘাসফড়িং এরও কিন্তু একটা প্রধান শ্বসনাঙ্গ আছে। ঘাসফড়িং এর প্রধান শ্বসনাঙ্গ বললে কিন্তু ট্রাকিয়া। এই ট্রাকিয়া তোমারও আছে, ঘাসফড়িং এরও আছে। তোমার ক্ষেত্রে এটা শ্বসন তন্ত্রের একটা অংশ, নট প্রধান শ্বসনাঙ্গ। কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে গ্রাসহপার, হ্যাঁ, 2 অধ্যায় সবাই পড়ছো, সেই ঘাসফড়িং এর প্রধান শ্বসনাঙ্গ ট্রাকিয়া, যার সংখ্যা কিন্তু অসংখ্য। ঘাসফড়িং এর ক্ষেত্রে অসংখ্য ট্রাকিয়া থাকে, আমরা পড়ছি। হ্যাঁ, তাহলে অসংখ্য ট্রাকিয়া যে ঘাসফড়িং এর আছে, তোমার ক্ষেত্রে ফুসফুস আছে 1 জোড়া, আর রুই মাছের ক্ষেত্রে ফুলকা আছে 4 জোড়া। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রধান শ্বসনাঙ্গ, একসাথে আমরা মনে রাখবো। হ্যাঁ, তাহলে প্রধান শ্বসনাঙ্গ গুলো সব একসাথে মনে রাখবা। হ্যাঁ, তাহলে প্রধান শ্বসনাঙ্গ গুলো আমরা একসাথে মনে রাখছি। হ্যাঁ, দেখো যে আমাদের
তাহলে আমাদের দেখো যে প্রধান শ্বসনাঙ্গগুলো সব একসাথে জানলাম। সবাই দেখো যে তোমাদের এরপরে কি আছে। এরপরে আমরা দেখবো কি আমাদের এই শ্বসন তন্ত্র, যেটা আমরা বললাম কি শুধু ফুসফুস বললে শ্বসনাঙ্গ, আর ফুসফুস সহ যদি বাকি সবগুলোকে একসাথে বলা হয় তখন কি শ্বসন তন্ত্র। ঠিক আছে, তাহলে শ্বসনাঙ্গ আর শ্বসন তন্ত্র আমরা চলে আসি। তাহলে প্রধান শ্বসনাঙ্গ ফুসফুস, আর ফুসফুস সহ আরো যা কিছু আছে সবগুলোকে একসাথে বলা হয় শ্বসন তন্ত্র। হ্যাঁ, এখন তোমার শ্বসন তন্ত্রের মধ্যে কি কি আছে? তিনটা অঞ্চল আছে। তাহলে আমাদের শ্বসন তন্ত্রের মধ্যে তিনটা অঞ্চল। একটা অঞ্চলের নাম আছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। হ্যাঁ, তাহলে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল একটা অংশ। একটা মনে রাখবা বায়ু পরিবহন অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল। আরেকটা মনে রাখবা বায়ু শ্বসন অঞ্চল। হ্যাঁ, তাহলে আমাদের শ্বসন তন্ত্রকে তিনটা অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে একটা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, একটা মনে রাখবো কি বায়ু পরিবহন অঞ্চল, আরেকটা আছে বায়ু শ্বসন অঞ্চল। তাহলে তোমার টোটাল শ্বসন তন্ত্রকে কয়টা ভাগে ভাগ করছো? আমাদের দেখো তিনটা ভাগে ভাগ করছি। হ্যাঁ, রাইহান কবির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি ক্লাস করো। হ্যাঁ, ক্লাসের মধ্যে আমরা কিছু কোশ্চেন দেবো, সেগুলো অ্যান্সার করো। হ্যাঁ, এবং আমরা যে সমস্যাগুলো সেগুলো তোমাদের সলভ করে দেবো এখন খুব সহজে। দেখো আমাদের এই শ্বসন তন্ত্র, তাহলে ফার্স্টে কি বললাম, তিনটা ভাগ করবা তুমি। একটা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, একটা আসছে কি বায়ু পরিবহন অঞ্চল, আর একটা আসছে কি বায়ু শ্বসন অঞ্চল। এখন আসো এই বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে যারা যারা আছে তারা তোমার বায়ু গ্রহণ করতেও সাহায্য করবে, আর বায়ু আবার ত্যাগ করতেও সাহায্য করবে। তারা কারা? একদম ফার্স্টে আমরা তাদেরকে মনে রাখবো, তারা হচ্ছে নাসারন্ধ্র। তোমার নাকে যে রন্ধ্র আছে, ছিদ্র আছে। হ্যাঁ, আমরা যে কোনো জায়গায় রন্ধ্র মানেই ছিদ্র আমরা জানি। যেরকম নাকে থাকে নাসারন্ধ্র, তোমার নাকে থাকে নাসারন্ধ্র, তোমার নিউক্লিয়াসে কিন্তু থাকে নিউক্লিয়ার রন্ধ্র। আবার তুমি পড়ছো তোমার ইয়াতে থাকে কোথায়, পাতায় থাকে কি পত্র রন্ধ্র। তাহলে রন্ধ্র মানেই কি ছিদ্র। তাহলে এই যে নাকে নাসারন্ধ্র আছে, সেই নাসারন্ধ্রকে দুইটা ভাগ করা হয়েছে। তাহলে নাসারন্ধ্রকে কয়টা ভাগ করা হয়েছে? দুইটা ভাগ। বাইরের সাউন্ডটা দেখো সব পুরো জোর দিয়ে। তাহলে নাসারন্ধ্র যেটা আমরা পড়ছি, নাসারন্ধ্রকে কি করছে যে ভাগ করছে, একটা সম্মুখ নাসারন্ধ্র আর একটা কি পশ্চাৎ নাসারন্ধ্র। হ্যাঁ, তাহলে আমরা নাসারন্ধ্রকে দুই ভাগ করব। সামনের যেটা সেটা সম্মুখ নাসারন্ধ্র, পেছনেরটা কি পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে সামনে আসছে সম্মুখ নাসারন্ধ্র, পেছনে কি বললাম পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে এই নাসারন্ধ্রগুলা আমরা পড়ছি কি যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে নাসারন্ধ্র থাকবে। তাহলে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে কি আছে? নাসারন্ধ্র আছে। সামনে সম্মুখ নাসারন্ধ্র, পেছনে কি আছে? পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে সামনে সম্মুখ নাসারন্ধ্র, পেছনে আছে কি পশ্চাৎ নাসারন্ধ্র। দুইটাই কিন্তু বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের। তাহলে সামনের দিকে সম্মুখ নাসারন্ধ্র। হ্যাঁ, তাহলে সামনে সম্মুখ নাসারন্ধ্র, পেছনের দিকে আমরা পাচ্ছি কি পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্র, তাহলে এই যে দুইটাই কিন্তু বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে আছে। এছাড়া আর কি কি আছে? নাসারন্ধ্রের পরে তুমি সামনের থেকে যদি যাও, সামনে সম্মুখ নাসারন্ধ্র আছে, এরপরে নাকের মধ্যে কি আছে? একটা গহ্বর আছে। সেই গহ্বরের নাম কি? নাসা গহ্বর। তাহলে নাসারন্ধ্রের পরে আছে কি? নাসা গহ্বর। তাহলে নাকের প্রথমে আছে কি নাসারন্ধ্র, নাসারন্ধ্র থেকে একটু ভেতরে যদি যাই, যেরকম মুখে আছে, যেরকম তোমরা পরিপাকের অধ্যায় পড়ার সময় পড়ছিলা, প্রথমে মুখ ছিদ্র, তারপরে ভেতরে কি মুখ গহ্বর। একইভাবে নাকে নাসারন্ধ্র, তার ভেতরে কি নাসা গহ্বর, যেটাকে আমরা ন্যাসাল ক্যাভিটি বলি। তাহলে সামনে সম্মুখ নাসারন্ধ্র, তারপর নাসা গহ্বর, এরপরে আমরা পড়বো হচ্ছে কি নাসা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটির পরে কি পড়ছে আমরা? পশ্চাৎ নাসারন্ধ্র। তারপরে আছে কি নাসা গলবিল। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রের পরে আছে কি নাসা গলবিল। তাহলে নাসা গলবিল, আর তারপরে আছে কি ষড়যন্ত্র। হ্যাঁ, তোমরা আবার কেউ ষড়যন্ত্র মনে করো না, এটা কিন্তু ষড়যন্ত্র না, এটা কিন্তু ষড়যন্ত্র, যেটাকে আমরা বলি কি ল্যারিংস। হ্যাঁ, তাহলে ষড়যন্ত্র বা ল্যারিংস। তাহলে ষড়যন্ত্র বা ল্যারিংস এই পর্যন্ত, অর্থাৎ এই পাঁচটা যে অংশ আছে আমাদের নাকের থেকে একটু ভিতরে, এই পর্যন্ত আসলাম। অর্থাৎ আমি যে কথা বলছি, এই যে আমার কথা শুনতে পাচ্ছ, এই কথা যেখান থেকে তৈরি হচ্ছে সেটাই কিন্তু ষড়যন্ত্র। স্বর সৃষ্টি করে ষড়যন্ত্র। তাহলে একদম প্রথমে সম্মুখ নাসারন্ধ্র, তার একটু পরে কি নাসা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটি, তারপরে আছে কি পেছনে পশ্চাৎ নাসারন্ধ্র, তারপরে আসে নাসা গলবিল, যেটাকে আমরা ন্যাসোফ্যারিংস বলি,
আর তারপরে আছে কি স্বরযন্ত্র বা ল্যারিংস। এই পাঁচটা তোমার বায়ু গ্রহণ করতেও সাহায্য করছে, বায়ু পরিবহনেও সাহায্য করছে। তাই আমরা এই পাঁচটাকে একসাথে কি বলছি, এরা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ। হ্যাঁ, এরপরে বায়ু পরিবহন অঞ্চলে দুইটা জিনিস আছে। ওই স্বরযন্ত্রের ঠিক নিচে, এই যে আমার স্বরযন্ত্র কথা বলছি, তার নিচে আছে কি শ্বাসনালী। হ্যাঁ, শ্বাসনালী মানে কি ট্রাকিয়া। তাহলে স্বরযন্ত্রের নিচে আছে কি শ্বাসনালী বা ট্রাকিয়া। সেই এই শ্বাসনালী বা ট্রাকিয়া দুইটা ভাগ হয়ে যায়। হ্যাঁ, ভাগ হয়ে কি হয়, দুইটা ব্রঙ্কাই বা ব্রঙ্কাস। তাহলে এই শ্বাসনালী বা ট্রাকিয়া আর ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, এরা দুইজন শুধুমাত্র বায়ু পরিবহনই করে। আর এরপরে যারা আছে ফুসফুস সহ আরো যা আছে অ্যালভেওলাসটা, যারা সবাই বায়ু শ্বসন অঞ্চলের অংশ। তাহলে দেখো আমাদের তিনটা ভাগ হয়ে গেল শ্বসন তন্ত্রকে। এখন আমরা প্রথম থেকেই দেখবো সম্মুখ নাসারন্ধ্রে চলে আসো সবাই। এই সম্মুখ নাসারন্ধ্রের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে নাসারন্ধ্রকে যে দুইটা ভাগ করছে, হ্যাঁ, তা সেই ভাগ কে করছে, তার নাম হচ্ছে নাসা ব্যবধায়ক, বা এটাকে বলা হচ্ছে ন্যাসাল সেপ্টাম। তাহলে আমরা মনে রাখবো আমাদের এই সম্মুখ নাসারন্ধ্র আর পশ্চাৎ নাসারন্ধ্রকে যে ভাগ করে দিয়েছে, হ্যাঁ, সে হচ্ছে কি ন্যাসাল সেপ্টাম, বা সেটাকে আমরা বলবো কি নাসা ব্যবধায়ক। ঠিক আছে, এবং এর কাজ কি, এরা কি করে যে বাতাসটা, বায়ুটা এই পথেই দেহের ভেতরে প্রবেশ করে। তাহলে সম্মুখ নাসারন্ধ্র পথেই তোমার বাইরের যে বাতাস পরিবেশ থেকে সেটা দেহের মধ্যে আমরা ভেতরে প্রবেশ করে। আজান দিচ্ছে, সবাই একটু আমরা পরে আজানটা শেষ হলে শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড ওকে না? ওর ফোন তো দেখো, তুমি কথা শেষ হলে ওর ফোন তো দেখ, এগুলা ইয়ে করো। আচ্ছা, তাহলে আমরা আবার দেখো সবাই, আমরা ছিলাম কোথায়, যে সম্মুখ নাসারন্ধ্র যেটা, এই সম্মুখ নাসারন্ধ্র এটা আর পশ্চাৎ নাসারন্ধ্রকে যে ভাগ করে দিয়েছে তার নাম ন্যাসাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক, এবং পরিবেশ থেকে যে বাতাসটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করায় এটা সম্মুখ নাসারন্ধ্র পথেই ঢোকে। এরপরে আছে কি নাসা গহ্বর। আমরা বলছি গহ্বর মানে তো ক্যাভিটি, যেরকম মুখে থাকে ওরাল ক্যাভিটি বা মুখ গহ্বর, নাকে থাকে কি নাসা গহ্বর মানে কি ন্যাসাল ক্যাভিটি। এবং এই নাসা গহ্বরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, নাকে আমরা কিন্তু কি পাই, নাকে কিন্তু আমরা ঘ্রাণ পাই। এই যে নাকে যে ঘ্রাণ পাই, কার জন্য পাই, হ্যাঁ, এই নাসা গহ্বরের মধ্যে একটা স্নায়ু থাকে বা কোষ থাকে, তার নাম কি অলফ্যাক্টরি। হ্যাঁ, তাহলে আমাদের যে অলফ্যাক্টরি, তোমাদের সবাইকে আমি শিখাইছি যখন 8 অধ্যায় পড়াইছি, আমাদের কর্টিক স্নায়ু যে 12 জোড়া, ওই যে ওটিটিয়াফা, জি ভাই সে আসে পড়াইছিলাম, সবাই জানো। তার মধ্যে 1 নাম্বারটার নামই কি ছিল, অলফ্যাক্টরি। তাহলে এই যে অলফ্যাক্টরি স্নায়ু যেটা, এটা আমাদের থাকে কোথায়, নাসা গহ্বরে। এবং তোমরা অলফ্যাক্টরি স্নায়ুর কাজ সবাই জানো, যেটা আমাদের ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় দেয়। এই জন্যই কিন্তু তুমি নাকে ঘ্রাণ পাচ্ছ। তাহলে নাকে ঘ্রাণ কার জন্য পাচ্ছি আমরা, অলফ্যাক্টরি। তাহলে এই অলফ্যাক্টরি কোষ বা অলফ্যাক্টরি স্নায়ুটা কোথায় আছে, আমাদের নাকের নাসা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটিতে। হ্যাঁ, তাহলে নাকের নাসা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটির মধ্যে অলফ্যাক্টরি স্নায়ু বা অলফ্যাক্টরি কোষ আছে। এটা আমাদের প্রথম যে জোড়া কর্টিক স্নায়ু, সেটা আমরা মোট কর্টিক স্নায়ু জানি 12 জোড়া। সবার কাজ আছে ভিন্ন ভিন্ন। এর কাজ হচ্ছে তোমার ঘ্রাণ অনুভূতিকে মস্তিষ্কে পৌঁছানো। এবং একই সাথে মনে রাখবা, এর মধ্যে আর কি আছে, তোমার সিলিয়া যুক্ত ও মিউকাস করণকারী যে কোষ আছে, সেগুলা রোগ জীবাণু ধুলাবালিকে আটকে দেবে। তাহলে নাকের মধ্যে দেখা যায় কি, হ্যাঁ, দেখবা যে এই যে তোমার সিলিয়া যুক্ত এবং মিউকাস ক্ষরণকারী যে কোষ আছে, তারা কি করে, ধুলাবালি রোগ জীবাণুকে আটকে দেয়। তুমি যদি অনেক ধুলার মধ্যে যাও, হ্যাঁ, দেখবা যে পরের দিন নাকের ভেতরে কি শক্ত একটা ময়লার আস্তরণ পড়ছে। কেন পড়ছে, কারণ ওই যে তোমার নাসা গহ্বরের যে সিলিয়া যুক্ত এবং মিউকাস কোষ আছে, তারা আটকে দিচ্ছে, দিয়ে
তাহলে সেই জন্য ওইগুলা জমা হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কার কাজ? এটা আমাদের নাসাগহ্বর বা ন্যাসাল ক্যাভিটি করছে। আরো একটা কাজ করছে, এর মধ্যে যেহেতু অলফ্যাক্টরি স্নায়ু আছে, তাহলে সে কি করতেছে? ঘ্রাণ অনুভূতিটাকে মস্তিষ্কে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এরপরে আছে কি? পশ্চাৎ নাসারন্ধ্র। এই যে পশ্চাৎ নাসারন্ধ্র, এটা মনে রাখবা, কোয়ানা নামে একটা মেয়ে আছে। হ্যাঁ, কোয়ানা মনে রাখবা, কোয়ানা তোমার পেছন পেছন ঘোরে। হ্যাঁ, তাহলে তোমার পেছনে মানে কি? পশ্চাৎ পশ্চাৎ ঘোরে, তাই তুমি মনে রাখবা তোমার পশ্চাৎ পশ্চাৎ ঘুরতেছে কোয়ানা, তাই তোমার পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম কি? কোয়ানা। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নামই হচ্ছে, আমরা মনে রাখবো, কোয়ানা। কোয়ানা কোয়ানা। ঠিক আছে, এরপরে আছে নাসাগলবিল। এই নাসাগলবিল মানে হচ্ছে ন্যাজোফ্যারিংস। মুখে থাকে মুখগলবিল, নাকে থাকে নাসাগলবিল, এবং এরা দুইজন পাশাপাশি অবস্থান করে, এবং সেটা কোন পর্যন্ত বিস্তৃত হয়? এর পরের অংশ পর্যন্ত, অর্থাৎ স্বরযন্ত্র পর্যন্ত বিস্তৃত। এটুকুই নাসাগলবিল মানে ন্যাজোফ্যারিংস। আর স্বরযন্ত্রটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা স্বরযন্ত্র বা ল্যারিংস যেটা আমরা জানি, এই স্বরযন্ত্র বা ল্যারিংস, এখানে কিন্তু 9টা তরুণাস্থি থাকে। এখানে কয়টা থাকবে? 9টা তরুণাস্থি থাকে। তাহলে স্বরযন্ত্র বা ল্যারিংসে যাদের আগের বই সেখানে 3 ধরনের লেখা ছিল, কিন্তু এখন নতুন বই এটা ঠিক করে দিচ্ছে, 9টা তরুণাস্থি থাকে। এবং আমরা পড়ছি এর মধ্যে সব থেকে বড় যেটা সবাই জানে, যে উঁচু হয়ে আছে, একটু খেয়াল করলে দেখবা এই স্বরযন্ত্র বা ল্যারিংসে যারা ছেলেরা, তাদের সবার এই যে গলার এখানে যে উঁচু থাকে, এটার নামই হচ্ছে কি? থাইরয়েড তরুণাস্থি, যেটাকে আদমস আপেল বলা হয়। হ্যাঁ, তো আমরা যারা আমাদের মুসলিম যে হাদিসের মধ্যে আমরা পড়ছি, যে যা আদম আলাইহিস সালামকে কি ফল খাইতে নিষেধ করছিল, আপেল খাইতে আর কি। হ্যাঁ, তার অর্ধেক খাওয়ার পরে তখন মনে পড়ছে, তখন কি হয়েছে? সে আটকে দিয়েছে আর কি, সেখান থেকেই এটা উঁচু হয়ে গেছে আর কি, এইভাবে আর কি আসছে। তাহলে এটা সেই আদমস আপেল বলা হচ্ছে এটাকে। এবং এটা আমরা মনে রাখবো, এটাই সেই সব থেকে বড় তরুণাস্থি, যেটা তার নাম থাইরয়েড। হ্যাঁ, তাহলে তোমার এখানে টোটাল আছে তরুণাস্থি কয়টা? 9টা। সব থেকে বড় কোনটা? থাইরয়েড। তাকে কি বলা হচ্ছে? আদমস আপেল। এবং এই স্বরযন্ত্র বা ল্যারিংস এর মধ্যে এর কাজ কি? স্বর সৃষ্টি করবে। তাহলে এর মধ্যে কি থাকবে? স্বররজ্জু বা ভোকাল কর্ড। তাহলে স্বরযন্ত্রে কি থাকে? স্বররজ্জু। তাহলে স্বররজ্জু বা ভোকাল কর্ড, সেই স্বররজ্জু বা ভোকাল কর্ড 4টা থাকে। কয়টা থাকে? 4টা। যাদের আগের এডিশনের বই, তাদের বইয়ে 6টা লেখা আছে, কিন্তু এখন তোমার এটা ঠিক করে দিয়েছে স্বররজ্জু বা ভোকাল কর্ড। সবাই লিখে নিবা 4টা থাকে, তার মধ্যে ফলস 2টা, ট্রু 2টা। তাহলে আমাদের স্বররজ্জু বা ভোকাল কর্ড আগে 6টা পড়ছিলাম, এখন সেটা না, 4টা মনে রাখতে হবে। তার মধ্যে 2টা ট্রু, 2টা ফলস। ঠিক আছে, এর কাজই কি? স্বর সৃষ্টি করা। একই সাথে মনে রাখবা, এই স্বরযন্ত্র বা ল্যারিংস, তার উপরে আরেকটা জিনিস থাকে, তার নাম হচ্ছে এপিগ্লটিস। হ্যাঁ, তাহলে এপিগ্লটিস থাকে কোথায়? স্বরযন্ত্র বা ল্যারিংস এর উপরে। আমাদের যে উপজিহ্বা, উপজিহ্বা উপরে আছে। কার উপরে আছে? স্বরযন্ত্র বা ল্যারিংস এর উপরে আছে। তাহলে এগুলা আমরা একসাথে মনে রাখবো। এবং তুমি একই সাথে আরেকটা জিনিস মনে রাখতে পারো, যেটা তুমি অস্থির অধ্যায়ে পড়ছো, তরুণাস্থির মধ্যে এই স্বরযন্ত্রে থাকে হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। হ্যাঁ, তাহলে স্বরযন্ত্রে থাকে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, কিন্তু স্বরযন্ত্রে যে উপরে যে থাকে, সেখানে থাকে ইলাস্টিক তরুণাস্থি। হ্যাঁ, তাহলে এপিগ্লোটিসে থাকে ইলাস্টিক, এটা আছে স্বরযন্ত্রের উপরে। তাহলে স্বরযন্ত্রের উপরে যে এপিগ্লোটিস বা উপজিহ্বা আছে, সেখানে আছে তোমার ইলাস্টিক, বা যেটা হচ্ছে আমরা পড়ছি ইলাস্টিক তরুণাস্থি, বা যেটাকে বলা হয় স্থিতিস্থাপক। হ্যাঁ, আমরা সেটা পাইছি যে এটা এপিগ্লোটিসে থাকে। আর যেটা স্বরযন্ত্র বা ল্যারিংস, সেখানে থাকে কোনটা? স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। এবং একই সাথে মনে রাখবা, এই স্বরযন্ত্র অস্থি অধ্যায়ে পড়ছিল, এটা স্প্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ। কঙ্কালতন্ত্রকে আমরা 3 ভাগ করছিলাম, একটা হচ্ছে কি বহিকঙ্কাল, একটা অন্তকঙ্কাল, একটা কি স্প্যাঙ্কনিক। স্প্যাঙ্কনিক কঙ্কালের মধ্যে কি ছিল? এই যে স্বরযন্ত্র বা ল্যারিংস, তার নিচে ট্রাকিয়া, ট্রাকিয়া 2 ভাগে 2টা ব্রঙ্কাস। এই যে তাহলে এই 3টা স্বরযন্ত্র বা ল্যারিংস, ট্রাকিয়া বা শ্বাসনালী, ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, এই 3টা কিন্তু স্প্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ। এটা 7 অধ্যায়ে পাবা। তোমাদের পড়াশোনাটা এখন এইভাবে করতে হবে। তুমি এখন 5 অধ্যায় পড়তেছো, এখানকার যে জিনিসটা সামনে আসছে, অন্য অধ্যায় যেখানে আছে, তরুণাস্থি 7 অধ্যায়ে আছে। তোমার এই যে স্প্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রের কথা বলছি, এটাও কিন্তু তোমার 7 অধ্যায়ে আছে, চলন এবং অঙ্গ চলনাই। সেজন্য যত তুমি একসাথে করে করে নিবা এখন, তত পড়াটা গোছানো হবে। হ্যাঁ, তত পড়াটা কোয়ালিটিফুল হবে। পড়াশোনা সবাই করবে ভাইয়া, তোমার পড়াটা যত কোয়ালিটিফুল হবে, তখন তুমি তত বেশি ভালো আউটপুট দিতে পারবে, রেজাল্টটা ভালো চলে আসবে। ঠিক আছে, এটা আসছে কথা। হ্যাঁ, তো আমরা এখন আসছি কোথায়? আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশগুলো পড়া শেষ। এরপরে আসো বায়ু পরিবহন। বায়ু পরিবহনে 2টা জিনিস আছে, একটা আছে কি শ্বাসনালী বা ট্রাকিয়া। তাহলে যেখানে স্বরযন্ত্র শেষ, ল্যারিংস এর পরেই কি আছে? আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া।
ট্রাকিয়া দুই ভাগ হয়ে দুই ফুসফুসে ঢোকে, যে দুটো ঢোকছে তার নাম কি ব্রঙ্কাস অথবা ব্রঙ্কাই। হ্যাঁ, তা এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, এই শ্বাসনালী বা ট্রাকিয়াতেও কি থাকবে? তরুণাস্থি। ষড়যন্ত্র বা ল্যারিংসেও কি ছিল? তরুণাস্থি। এগুলাই তরুণাস্থি থাকে বলে কিন্তু এগুলা চুপসে যায় না। এখানে আছে কয়টা? 9টা। আর শ্বাসনালীতে থাকবে কতগুলা? 15 থেকে 20টা। কয়টা তরুণাস্থি থাকে? 15 থেকে 20টা। তাহলে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়াতে থাকে, আমরা পড়ছি কি যে 15 থেকে 20টা তরুণাস্থি। যদি বলা হয় কোন আকৃতির? সি আকৃতি। তাহলে তরুণাস্থিগুলোর কোন আকৃতি? সি আকৃতি। তাহলে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়াতে যে তরুণাস্থিগুলো থাকে সেগুলো সি আকৃতির। যদি বলা হয় কতগুলো থাকে? 15 থেকে 20টা। এবং এই শ্বাসনালী বা ট্রাকিয়ার দৈর্ঘ্য যদি বলা হয় 10 থেকে 12 সেন্টিমিটার। তাহলে তোমার শ্বাসনালী বা ট্রাকিয়ার দৈর্ঘ্য যদি বলে 10 থেকে 12 সেন্টিমিটার। 10 থেকে 12 সেন্টিমিটার। আর কি আছে? মনে রাখবা বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়াও 10 থেকে 12 সেন্টিমিটার, বৃক্কের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। মনে রাখবা হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। হ্যাঁ, আবার মেয়েদের যে ডিম্বনালী থাকে, হ্যাঁ, সেটাও 12 সেন্টিমিটার। তাহলে ডিম্বনালী আর হৃৎপিণ্ড শুধু 12 সেন্টিমিটার, আর তোমার শ্বাসনালী আর বৃক্ক 10 থেকে 12 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, সাথে আমাদের বৃক্ক বা কিডনি 10 থেকে 12 সেন্টিমিটার। আমাদের যে হৃৎপিণ্ড সেটাও 12 সেন্টিমিটার। তোমার হার্ট, তোমার যে হৃৎপিণ্ড 12 সেন্টিমিটার। আর মেয়েদের যে ডিম্বনালী থাকে, ফেলোপিয়ান টিউব, সেটাও 12 সেন্টিমিটার। এটা 9 অধ্যায়ে পাবো আমরা। একসাথে এই 4টা 12 সেন্টিমিটার মনে রাখবো, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। তাহলে এই শ্বাসনালী বা ট্রাকিয়া সম্পর্কে আমরা জানলাম। এই ট্রাকিয়া আমরা পড়ছি 10 থেকে 12 সেন্টিমিটার, 15 থেকে 20টা তরুণাস্থি থাকে, সি আকৃতির। ট্রাকিয়ার মধ্যে তরুণাস্থি থাকে বলে এটা চুপসে যায় না। হ্যাঁ, এবং ট্রাকিয়া দুই ভাগ হয়ে কি হয়? দুইটা ব্রঙ্কাস। হ্যাঁ, তাহলে ব্রঙ্কাস মানে কি? ব্রঙ্কাই, এক বচন আর বহু বচন। এই ব্রঙ্কাস যে দুইটা ফুসফুসে যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমাদের যে ট্রাকিয়া ভাগ হয়ে গেল, ভাগ হয়ে কি হবে? দুইটা ব্রঙ্কাস হবে। তাহলে ট্রাকিয়া ভাগ হয়ে যে দুইটা ব্রঙ্কাইলাম দিয়ে ঢোকে দুইটা জিনিস। হ্যাঁ, ঢোকে কি কি? ঢোকে মনে রাখবা রেনাল ধমনী, রেনাল ধমনী আর হচ্ছে স্নায়ু। এই দুইটা হচ্ছে বৃক্কে ঢোকে। আর বের হয় রেনাল শিরা, রেনাল শিরার সাথে ইউরেটার, যেটা রেশন নালী। হ্যাঁ, তাহলে এই দুইটা হচ্ছে বের হয়। তাহলে বৃক্কের হাইলাম দিয়ে, বৃক্কেও হাইলাম পাবো আমরা, এই 6 অধ্যায়ে আছে তোমাদের কিডনির অধ্যায়ে যে বৃক্ক। হ্যাঁ, তার হাইলাম দিয়ে দুইটা জিনিস ঢোকে, দুইটা বের হয়। ঢোকে ধমনী, কোন ধমনী? বৃক্কে ঢোকে রেনাল ধমনী, তার সাথে স্নায়ু। আর বৃক্কের হাইলাম দিয়ে বের হয় কি? রেনাল শিরা। আর রেনাল শিরার সাথে আমরা মনে রাখবো কি? যে ইউরেটার, যেটা রেশন নালী, যে দুইটা বৃক্ক থেকে যে বের হয়। আর এখানে হাইলাম পাচ্ছি, ফুসফুসের হাইলামে কি ঢুকতেছে? ব্রঙ্কাস, যেটাকে তুমি ব্রঙ্কাই বলো। এই ব্রঙ্কাসের আবার ক্ষুদ্রতম অংশকে বলা হয় ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কাসের ক্ষুদ্রতম অংশ কি? ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল আবার দুই রকম, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, আর একটা হচ্ছে কি? শ্বসন ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কাসের ক্ষুদ্রতম অংশ ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল দুইটা, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল আর একটা কি? শ্বসন ব্রঙ্কিওল। ঠিক আছে, এরপরে আমরা দেখবো তাহলে আমাদের বায়ু পরিবহন অঞ্চল সম্পর্কে আমরা জানলাম, যার মধ্যে তুমি যদি এই যে ব্রঙ্কিওল পড়লা, ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের মধ্যে একটা পড়ছো কি? প্রান্তীয়, আর একটা কি? শ্বসন। হ্যাঁ, একটা প্রান্তীয় ব্রঙ্কিওল আর একটা কি? শ্বসন। এই ব্রঙ্কিওল আমরা পড়ছি কিসের? ব্রঙ্কাস কিন্তু বায়ু পরিবহনে, কিন্তু ব্রঙ্কাসের ক্ষুদ্রতম অংশ যে ব্রঙ্কিওল, তার মধ্যে যে দুইটা আছে তারা দুইজন দুই জায়গায়। হ্যাঁ, দেখো নামের মধ্যে যেহেতু শ্বসন ব্রঙ্কিওল, তাহলে সে থাকবে কোথায়? বায়ু শ্বসন অঞ্চলে। আর প্রান্তীয় ব্রঙ্কিওলটা থাকবে বায়ু পরিবহন অঞ্চলে। তাহলে বায়ু পরিবহন অঞ্চলে ওইদিকে পড়ছো কি? তোমার ট্রাকিয়া বা শ্বাসনালী, আবার পড়ছো কি? তোমার ব্রঙ্কাস। আর যদি ব্রঙ্কিওল বলে তখন অবশ্যই সেটা প্রান্তীয় ব্রঙ্কিওল, নট শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওল কিন্তু কোথায় চলে যাবে? শ্বসন হচ্ছে বায়ু শ্বসন অঞ্চলে।
প্লিউরা বা প্লুরা, তাহলে ফুসফুসের আবরণ আছে প্লুরা। তাহলে আমাদের যে ফুসফুস আছে দুইটা, এই ফুসফুসের মধ্যে আমরা তাহলে দেখবো আমাদের ফুসফুস কয়টা, দুইটা। হ্যাঁ, তাহলে এই যে দুইটা ফুসফুস তোমার, এর মধ্যে যেটা ডান ফুসফুস সেটা কি হবে, বড় হবে। ডান ফুসফুসটা একটা বড় হবে, আর বাম ফুসফুস একটু কি হবে, ছোট হবে। হ্যাঁ, তাহলে ডান ফুসফুস বড় হয় আর বাম ফুসফুস একটু কি হবে, ছোট হবে। তবে বাম ফুসফুসটা একটু নিচে নামা থাকবে, ডান ফুসফুস একটু উপরে থাকবে। কেন? কারণ তোমার ডান পাশে যকৃতে আমাদের পড়ছিলাম না যে 4টা খণ্ড, তার মধ্যে ডান খণ্ডটা সব থেকে বড়। হ্যাঁ, তাহলে যেহেতু যকৃত এই জায়গায় রয়েছে, তাহলে ও একটু কি করছে, ফুসফুসের জায়গা কম দিচ্ছে, তাই ডান ফুসফুসটা একটু উপরে আছে আর বাম ফুসফুসটা একটু নিচে আছে। তবে ডান ফুসফুস বড় হবে, বাম ফুসফুস কি হচ্ছে, ছোট হচ্ছে, কারণ বাম পাশে হৃৎপিণ্ড আছে, বাম ফুসফুসের কিছু জায়গা হৃৎপিণ্ড দখল করে নিচ্ছে, সেজন্য সে ছোট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে দুটা ফুসফুস পাচ্ছি, যে বড় তার লোব থাকবে কয়টা, 3টা। তাহলে ডান ফুসফুসের 1, 2, 3টা লোব। যে ছোট তার লোব থাকবে 2টা। তাহলে বাম ফুসফুসের লোব কয়টা, 2টা। হ্যাঁ, তাহলে ডান ফুসফুস বড় তাই লোব 3টা, বাম ফুসফুস ছোট তাই 2টা। যার লোব 3টা তার সেগমেন্ট আবার কয়টা, 10টা সেগমেন্ট। হ্যাঁ, তাহলে সেগমেন্ট 10টা। ডান ফুসফুসের সেগমেন্ট কয়টা, 10টা। বাম ফুসফুসের সেগমেন্ট কয়টা, 8টা। তাহলে এর লোব 2টা, সেগমেন্ট 8টা, এর লোব 3টা, সেগমেন্ট কয়টা, 10টা। এই ফুসফুসের যে আবরণ যে কাভার করে আছে তার নাম কি, প্লুরা বা প্লিউরা। হ্যাঁ, তাহলে ফুসফুসের আবরণ কি, প্লিউরা। হ্যাঁ, তোমরা একই সাথে মনে রাখবা, এই ফুসফুসে যে প্লিউরা আছে বাইরের যেটা, সেটা হচ্ছে কি, প্যারাইটাল প্লিউরা। হ্যাঁ, তাহলে এর বাইরে থাকে আছে প্যারাইটাল প্লিউরা, আর ভেতরে কি আছে, ভিসেরাল। ভতে হচ্ছে ভিসেরাল প্লিউরা। তাহলে বাইরে প্যারাইটাল, যেরকম হৃৎপিণ্ড পড়ার সময় পড়ছো সবাই জানো, হৃৎপিণ্ডের আবরণ কি, পেরিকার্ডিয়াম। তাহলে সেখানে ছিল কি, বাইরে ছিল প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভেতরে ছিল কি, ভিসেরাল পেরিকার্ডিয়াম। তাহলে এখানে আছে কি, বাইরে প্যারাইটাল প্লিউরা, ভেতরে কি, ভিসেরাল প্লিউরা। ওখানে হৃৎপিণ্ডের ক্ষেত্রে পড়ছিলাম না যে প্যারাইটাল আর ভিসেরাল পেরিকার্ডিয়ামের মাঝখানে কি থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। তাহলে এখানেও প্যারাইটাল প্লিউরা আর ভিসেরাল প্লিউরার মাঝখানে কি থাকবে, প্লিউরাল ফ্লুইড বা প্লিউরাল রস থাকবে। দেখো দুইটা একসাথে মিলাই নিবা। হৃৎপিণ্ডের ক্ষেত্রে পেরিকার্ডিয়াল ফ্লুইড, এদের মাঝখানে আর কি, আর ফুসফুসের মধ্যে কি, প্লিউরাল ফ্লুইড। এই যে ফুসফুসের আবরণ প্লিউরা, এই প্লিউরায় যদি প্রদাহ হয় সেটার নাম কিন্তু প্লিউরাইটিস। হ্যাঁ, তাহলে প্লিউরাইটিস। তাহলে আমরা বলছি ফুসফুসের আবরণে যদি প্রদাহ হয় তাহলে সেটা হচ্ছে প্লিউরাইটিস বা প্লিউরিসি বলা হয়। যেরকম হৃৎপিণ্ডের আবরণে প্রদাহ হলে পেরিকার্ডাইটিস। হ্যাঁ, তোমরা পড়ছো প্রদাহ মানে টিস থাকে লাস্টে। তাহলে হৃৎপিণ্ডে হলে পেরিকার্ডিয়ামে হলে পেরিকার্ডাইটিস, ফুসফুসে হলে যেহেতু প্লুরাতে আসছে বা প্লিউরা, তাহলে সেটা হচ্ছে প্লিউরাইটিস। তাহলে আমরা এটা সবাই জানাও যে ফুসফুসের আবরণে যদি প্রদাহ হয় তাহলে সেটা কি, প্লিউরাইটিস বা প্লিউরিসি। তাহলে সবাই কমেন্টে লেখো প্লিউরাইটিস বা প্লিউরিসি। তাহলে ফুসফুসের আবরণে প্রদাহ বললে প্লিউরাইটিস বা প্লিউরিসি, লেখো কমেন্টে লেখো। তাহলে সবাই লেখো, তাহলে প্লিউরিসি বা প্লিউরাইটিস। হ্যাঁ, তাহলে যে বড় তার ওজনও একটু বেশি থাকবে, তাই ডান ফুসফুসের ওজন হচ্ছে 625 গ্রাম, আর বাম ফুসফুস মনে রাখবো 565 গ্রাম। তাহলে যে ছোট তার ওজনও কম, তাহলে বাম ফুসফুসের ওজন হচ্ছে 565 গ্রাম, ডান ফুসফুসের ওজন হচ্ছে 625 গ্রাম। 3টা লোব, 2টা লোব, 10টা সেগমেন্ট, 8টা সেগমেন্ট। ঠিক আছে। হ্যাঁ, তা আমরা যদি একটু চিন্তা করি, এই ফুসফুসের মধ্যে যে লোব পাইলা, লোবের আবার ক্ষুদ্রতম অংশ থাকে কি, লোবিউল থাকে। হ্যাঁ, তা আমরা এগুলো সব একটা একটা করে দেখবো এখন। যে প্রথমেই কি হবে, তোমার ফুসফুসে চিন্তা করো, একদম ফার্স্টে আমাদের কি, ট্রাকিয়া বা শ্বাসনালী। তাহলে ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা হচ্ছে ট্রাকিয়া তোমার। এই ট্রাকিয়া, যার মধ্যে আমরা পড়ছি যে সি আকৃতির কি থাকে, তরুণাস্থি থাকে 15 থেকে 20টা। এই ট্রাকিয়া ভাগ হয়ে কি হয়, এই দুইটার নাম কি, ব্রঙ্কাস। তাহলে এটার নাম কি, ব্রঙ্কাস বা ব্রঙ্কাই। এই ব্রঙ্কাস যেটা প্রথমে ঢোকে ফুসফুসে, তার নাম হচ্ছে কি, প্রাইমারি ব্রঙ্কাস। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো প্রথমে শ্বাসনালী বা ট্রাকিয়া 2 ভাগ হয়ে যাচ্ছে, 2টা ফুসফুসে ঢুকতেছে, প্রথমে ঢুকছে 2টা, তাই সেই 2টার নাম কি, প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাস এই ফুসফুসে আসার পরে
এবার ফুসফুসের কি হবে, লোবের মধ্যে ঢুকবে, এই লোবে একটা, এই লোবে একটা, এই লোবে একটা, এদের ক্ষেত্রে এই লোবে একটা আর এই লোবে একটা, এদের ক্ষেত্রে দুই লোবে দুইটা, এদের তিন লোবে তিনটা। তাহলে প্রাইমারিটা ঢোকার পরে কি আসছে, লোবের মধ্যে ঢুকছে, তাই প্রাইমারির পরে কি সেকেন্ডারি বা লোবে ঢুকছে বলে এটাকে লোবার ব্রঙ্কাস বলা হয়। তাহলে সেকেন্ডারিকে কি বলবা, সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস। তাহলে যেটা আমরা পড়ছি প্রথমে সেটা হচ্ছে প্রাইমারি। হ্যাঁ, তাহলে প্রথমে ট্রাকিয়া, ট্রাকিয়া ভাগ হয়ে দুইটা ব্রঙ্কাস হলো, এই ব্রঙ্কাস ফুসফুসে ঢুকলো দুইটা, প্রথম দুইটা প্রাইমারি ব্রঙ্কাস। এরপরে যখন লোবে ঢুকলে সেটার নাম হচ্ছে লোবার বা সেকেন্ডারি ব্রঙ্কাস। লোব থেকে প্রত্যেকটা সেগমেন্টে যাবে। সেগমেন্ট বলেছি কয়টা ভাইয়া, এখানে 10টা, এর সেগমেন্ট কয়টা, 8টা। তাহলে এই লোবার ব্রঙ্কাসগুলো যখন সেগমেন্টে ঢুকবে তার নাম হয়ে যাবে কি, সেগমেন্টাল। হ্যাঁ, সেগমেন্টাল বা সেকেন্ডারির পরে কি, টারশিয়ারি। তাহলে যেটা টারশিয়ারি সেটাকেই বলা হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস। হ্যাঁ, তাহলে টারশিয়ারিটাই কিন্তু সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে আমরা প্রথমটা প্রাইমারি পাইলাম, তারপরেরটা কি সেকেন্ডারি, মানে কি লোবে ঢুকছে তাই লোবার, লোব থেকে কি হবে, এর মধ্যে সেগমেন্টে ঢুকবে তাই সেগমেন্টাল বা টারশিয়ারি ব্রঙ্কাস। এই টারশিয়ারি ব্রঙ্কাস থেকে কি হবে, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওলে ঢুকবে। তোমাদের একটু আগে শিখালাম প্রথমটা কি, প্রান্তীয় ব্রঙ্কিওল। তাহলে প্রথমে ব্রঙ্কিওলের কোনটায় ঢুকবে, প্রান্তীয় ব্রঙ্কিওলে। প্রান্তীয় ব্রঙ্কিওল থেকে কোথায়, শ্বসন ব্রঙ্কিওল। তাহলে প্রান্তীয় ব্রঙ্কিওল থেকে শ্বসন ব্রঙ্কিওল। এরপরে কি হবে, এরা অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী থেকে অ্যালভিওলার থলি, অ্যালভিওলার নালী থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে অ্যালভিওলার থলি। তাহলে অ্যালভিওলার নালী থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে অ্যালভিওলার থলি। হ্যাঁ, তাহলে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের পরে আসছে অ্যালভিওলার থলি, অ্যালভিওলার থলি থেকে অ্যালভিওলাস বা অ্যালভিওলাই। তাহলে অ্যালভিওলাস বা অ্যালভিওলাই, এই অ্যালভিওলাসকেই বলা হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যকারী একক। তাহলে ফুসফুসের গঠন ও কার্যকারী একক কোনটা, অ্যালভিওলাস। তাহলে তুমি এই ধাপগুলা একবারে একটু খেয়াল করলেই মনে থাকবে। প্রথমে আমরা বলছি ট্রাকিয়া মানে এই শ্বাসনালী, ট্রাকিয়া থেকে প্রথমে ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, সেখান থেকে লোবে যাচ্ছে, লোবার মানে কি প্রাইমারি পরে সেকেন্ডারি, লোব থেকে সেগমেন্টে যাচ্ছে তাই সেগমেন্টাল বা টারশিয়ারি, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, প্রথমটা প্রান্তীয়, তারপর একটা শ্বসন, ব্রঙ্কিওলের পরে অ্যালভিওলার নালী, নালী থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে অ্যালভিওলার থলি, অ্যালভিওলার থলি থেকে অ্যালভিওলাস বা অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই বা অ্যালভিওলাসটাই ফুসফুসের গঠন ও কার্যকারী একক। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি লোবিওলকেও বলা হয়, মেইনলি অ্যালভিওলাসটাই ফুসফুসের গঠন ও কার্যকারী একক। যদি অপশনে অ্যালভিওলাস না থেকে লোবিওল থাকে তখন তুমি লোবিওল দাগাইতে পারো, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এটা জানলাম। ফুসফুসের কাজ কি, যদি খ নাম্বারে আসে, ফার্স্টেই লিখবা কি, মানুষের প্রধান শ্বসন অঙ্গ। তাহলে মানুষের প্রধান শ্বসন অঙ্গের নামই কি, ফুসফুস, যেটা আমাদের এক জোড়া থাকে। এরা মূলত কি করে, আমাদের গ্যাসীয় বিনিময় করে। হ্যাঁ, তোমার পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দেয়, সেটাই ফুসফুস। আমরা এর মধ্যে আরো কিছু জিনিস পাবো, যার মধ্যে ফুসফুসীয় টিস্যু যেটা সেরোটোনিন আর তোমার সেরোটোনিনের সাথে হিস্টামিন সংরক্ষণ করে। ওই যে সেরোটোনিন আর হিস্টামিন তুমি রক্তের মধ্যে পড়ছিলা, হ্যাঁ, যে রক্তের ওই যে হিস্টামিন ক্ষরণ করা হচ্ছে বেসোফিল, হ্যাঁ, সেরোটোনিন তুমি অনুচক্রিকার মধ্যে পড়ছিলা। তাহলে সেই ফুসফুসের যে ফুসফুসীয় টিস্যু আছে এরা সেরোটোনিন এবং হিস্টামিন এরা সংরক্ষণ করে, এবং পোস্টাগ্ল্যান্ডিন আর ব্রাডিকাইনিন, এই দুটো নাম একটু ইম্পর্টেন্ট মনে রাখবা। পোস্টাগ্ল্যান্ডিন আর ব্রাডিকাইনিন সংশ্লেষ করে ও দেহ থেকে অপসারণ করে। তাহলে এইগুলা ফুসফুসের কাজ, এইটুকু আমরা মনে রাখবো। এরপরে আমরা ফুসফুসের যে অ্যালভিওলাস সম্পর্কে জানবো, অ্যালভিওলাসের গঠন। তাহলে সেই অ্যালভিওলাসের গঠন আমরা ফার্স্টে জানি, ফুসফুসের গঠন ও কার্যকারী এককটাই কিন্তু ভাইয়া অ্যালভিওলাস। যে অ্যালভিওলাসের সংখ্যা কত, হ্যাঁ, তাহলে ফুসফুসের গঠন ও কার্যকারী এককই অ্যালভিওলাস। যে অ্যালভিওলাস আমাদের থাকে কত, 480 মিলিয়ন। হ্যাঁ, গড়ে 480 মিলিয়ন তোমার অ্যালভিওলাস আছে। তাহলে এই যে 480 মিলিয়ন তোমার অ্যালভিওলাসের সংখ্যা, হ্যাঁ, কত বললাম, 480 মিলিয়ন, সেটা হচ্ছে অ্যাভারেজ। হ্যাঁ, তাহলে অ্যালভিওলাসের সংখ্যা 480 মিলিয়ন, যেটা 274 থেকে 790। হ্যাঁ, তাহলে 274 থেকে 790 মিলিয়ন, বা এটা আমরা পড়ছি 480 মিলিয়ন গড়ে অ্যালভিওলাস তোমার ক্ষেত্রে আছে। কিন্তু যারা শিশুদের ক্ষেত্রে থাকবে 20 মিলিয়ন। হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে 20 মিলিয়ন, 8 বছরে 300 মিলিয়ন। তাহলে অ্যালভিওলাস এক এক বয়সে এক এক রকম থাকবে।
হ্যাঁ, তুমি যদি একটা প্রাপ্তবয়স্ক মানুষ হও, তোমার ক্ষেত্রে 480 মিলিয়ন বা 274 থেকে 790 এর মধ্যে থাকবে। যারা নবজাতক শিশু যারা, তাদের অ্যালভেলাস খুবই কম, সেটা হচ্ছে কত, 20 মিলিয়ন। এই জন্যই তুমি দেখবা যে আমরা একটু পরে যখন পড়বো, আমাদের যে প্রতি মিনিটে যে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ে আমরা, আমাদের যে রেসপিরেটরি রেট, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু 18 বার। হ্যাঁ, রেসপিরেটরি রেট আমাদের ক্ষেত্রে কত, 18 বার প্রতি মিনিটে। হ্যাঁ, কিন্তু যারা শিশুদের ক্ষেত্রে, শিশুদের কিন্তু প্রতি মিনিটে 40 বার। তাহলে শিশুদের কতবার, 40 বার। শিশুদের কেন বেশি নেওয়া লাগছে, কারণ এই যে শিশুদের অ্যালভেলাস আছে কম। হ্যাঁ, তাহলে 20 মিলিয়ন, তাহলে শিশুদের অ্যালভেলাস 20 মিলিয়ন, তাই ওদের অ্যালভেলাস কম থাকায় ওদের কি শ্বাস প্রশ্বাস বেশি নেওয়া লাগে, প্রতি মিনিটে 40 বার। তোমার অ্যালভেলাস যেহেতু 480 মিলিয়ন, তোমার ক্ষেত্রে কতবার, 14 থেকে 18 বার। কতবার আমরা মনে রাখবো, 14 থেকে 18। আমাদের রেসপিরেটরি রেট কত, 14 থেকে 18 বার। ঠিক আছে। 8 বছরের শিশুর অ্যালভেলাস থাকে 300 মিলিয়ন। হ্যাঁ, এবং এই ফুসফুসের মধ্যে আমরা জানি, হ্যাঁ, যে আমাদের অ্যালভেলার পালমোনারি শিরা আছে, একটা পালমোনারি ধমনী আছে। সবাই জানো যে সকল শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করলেও পালমোনারি শিরা করে কি, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন। হ্যাঁ, মানে যখন ফুসফুস থেকে যে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফেরত নিয়ে আসে পালমোনারি শিরা। সকল ক্ষেত্রে সকল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করলেও পালমোনারি ধমনী করে কি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন। ওই যে হৃৎপিণ্ড থেকে যখন ফুসফুসে রক্ত নিয়ে আসে, তখন কিন্তু পালমোনারি ধমনী নিয়ে আসে কোন রক্ত নিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে এই দুইটা ব্যতিক্রম। এবং ফুসফুসের মধ্যে যারা জীবাণু ধ্বংস করছে, এই ফুসফুসের যে অ্যালভেলাস, মানে ফুসফুসের যে ম্যাক্রোফেজ থাকে, ফুসফুসের ম্যাক্রোফেজকে কি বলবো, ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আমরা জানি ম্যাক্রোফেজ এক এক জায়গায় এক এক নামে থাকে। তোমরা সবাই মনে রাখবা যে যখন ওই যে যকৃতের অ্যালভিওলাস, এই যকৃতের ম্যাক্রোফেজকে আমরা কি বলি, কাপ্ফার কোষ বলি। হ্যাঁ, তোমার যকৃতে কি কাপ্ফার কোষ। যখন তুমি ইয়াতে বলবো ফুসফুসের যে ম্যাক্রোফেজ, তাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ফ্যাগোসাইট বলেই তুমি বুঝতে পারছো যে ম্যাক্রোফেজরা কি করে, জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, ডাব্লিউবিসির মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে, তোমরা জানো যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। হ্যাঁ, তাহলে ফুসফুসের ম্যাক্রোফেজকে বলা হয় ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই অ্যালভিওলাসের প্রাচীরে দুইটা কোষ আছে, একটা টাইপ 1 কোষ, একটা টাইপ 2 কোষ। হ্যাঁ, তাহলে টাইপ 2, তাহলে এই অ্যালভিওলাসের প্রাচীরে দুইটা কোষ পাবা, একটা টাইপ 1 কোষ, একটা টাইপ 2 কোষ। এই টাইপ 1 কোষ থেকে কি ক্ষরণ হবে, সারফেক্টেন্ট ক্ষরণ হয়, মনে রাখবা। তাহলে কোষের ভেতরের প্রাচীর থেকে টাইপ 2 কোষ থেকে, টাইপ 2 কোষ থেকে কি ক্ষরণ হবে, মনে রাখবো, টাইপ 2 কোষ থেকে সারফেক্টেন্ট নামক ডিটারজেন্ট ক্ষরণ হয়। তো তুমি এভাবে মনে রাখতে পারো, সারফেক্টেন্ট না পড়ে তুমি সারফেক্সেলও পড়তে পারো। সারফেক্সেল তো সবাই চেনো, ডিটারজেন্ট। তাহলে এই সারফেক্টেন্ট যেটা, সেটাই আমরা পড়বো কি, সারফেক্সেল, মানে ডিটারজেন্টের মতো কাজ করে। এবং এটা মূলত কি করে, আমাদের অনুরূপ যে ডিটারজেন্টের মতো আমরা পড়ছি, ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে আর কি। হ্যাঁ, এবং সারফেক্টেন্ট অ্যালভেওলার তরলের পৃষ্ঠটানকে হ্রাস করে। হ্যাঁ, অ্যালভেলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, গ্যাসীয় বিনিময় সহজ করে দেয়। তাহলে এগুলো হচ্ছে তোমার এই সারফেক্টেন্টের কাজ। এবং এই সারফেক্টেন্ট প্রথম যে ক্ষরণ হয়, সেটা তোমরা আগে পড়ছিলা 23 সপ্তাহ, এখন দেশে মনে হয় 20 থেকে 22 সপ্তাহে আমাদের সারফেক্টেন্ট ক্ষরণ হয়। হ্যাঁ, তাহলে এটা আমরা মনে রাখবো। তাহলে আগে ছিল 23 সপ্তাহ, এখন দেখবা 20 থেকে 22 সপ্তাহে সারফেক্টেন্ট ক্ষরণ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার আসে। এবং 24 সপ্তাহের আগে, হ্যাঁ, মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। হ্যাঁ, তাহলে সেটা কত, 24 সপ্তাহের আগে। হ্যাঁ, এই 24 সপ্তাহে আর একটা কথা মনে রাখতে পারো, যে যখন তুমি 9 অধ্যায় পড়বা, বাচ্চারা, হ্যাঁ, ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে থাকা অবস্থায় 24 সপ্তাহে চোখের পাতা খোলে। হ্যাঁ, এরপর আমরা আসো শ্বাসপেশি। শ্বাসপেশি আমাদের দুইটা। এই যে তুমি প্রশ্বাস নিঃশ্বাস নিচ্ছ, তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবা। এই যে তুমি প্রশ্বাস আমরা নিচ্ছি, প্রশ্বাস মানে কিন্তু শ্বাস গ্রহণ, নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ। এই সময় আমাদের এই যে বক্ষ আর উদরের মাঝখানে যেটা আছে ডায়াফ্রাম, বা যেটাকে আমরা বাংলায় বলি মধ্যছদ্মা, সেখানে কিন্তু একটা পেশি আছে। এটা আমাদের শ্বাসপেশি হিসেবে কাজ করে, একবার সংকোচন হয় আবার প্রসারিত হয়। তাহলে এটা একটা শ্বাসপেশির নাম কি, ডায়াফ্রাম বা মধ্যছদ্মা। আবার এই যে তোমার বুকের যে পশ্রুকাগুলো আছে, এই পাশে 12টা, এই পাশে 12টা, এই পশ্রুকাগুলোর মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো থাকে, সেখানে কিন্তু তোমার পেশি লেগে আছে।
হ্যাঁ, ফাঁকা নাই, কিন্তু আমরা জানি যখন তুমি যদি শুধু হাড় দেখো অস্থিগুলা, এনে কিন্তু প্রত্যেকটা হাড় থেকে একটা একটা অস্থি থেকে আরেকটা অস্থির মধ্যে একটু ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু সেগুলো জায়গায় আমরা হাত দিলে কি দেখতে পাচ্ছি, আমাদের মাংস আছে। মাংস মানে কি, পেশি। তাহলে এই যে এই পেশিগুলাকে বলা হচ্ছে কি ইন্টার কোস্টাল পেশি। মনে রাখবে এগুলো আমাদের বুকের, এগুলা কি কোস্টাল কার্টিলেজ। তাহলে প্রত্যেকটা কোস্টাল, এই একটা কোস্টাল এই একটা কোস্টাল, দুই কোস্টাল কার্টিলেজের মাঝখানে আছে। তাহলে দুইটার মাঝে মানে কি ইন্টার, দুই কোস্টালের মাঝখানে মানে ইন্টার কোস্টাল, কি লেগে আছে, পেশি। তাই এগুলোর নাম হচ্ছে ইন্টার কোস্টাল পেশি। এটা যখন আমরা প্রশ্বাস নিই এগুলা ফুলে ওঠে, সংকুচিত হয়, ছেড়ে দিলে আবার নেমে যায়। তাহলে এটাও একটা শ্বাসপেশি। তাহলে শ্বাসপেশি দুই রকম, একটা হচ্ছে কি আমাদের ইন্টার কোস্টাল পেশি, দুই কোস্টালের মাঝখানে যে পেশিগুলা করে পাবা, আরেকটা হচ্ছে কি বক্ষ আর উদরের মাঝখানে যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, সেটাও একটা শ্বাসপেশি। তাহলে এই দুইটা আমাদের শ্বাসপেশি, আমরা এটা মনে রাখবো। তাহলে আমরা শ্বসন তন্ত্র সম্পর্কে অনেক কিছুই জানলাম। এই শ্বসনতন্ত্রের কাজ যদি বলে, তুমি হেডলাইন গুলা মনে রাখলেই পারবা, যেটা শ্বসন গ্যাসের বিনিময় করাই। এটা সবাই আমরা জানি যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, বিনিময় ঘটাচ্ছি। তাহলে এটা করে কি আমাদের শ্বসনতন্ত্র, সবাই মিলে করছে। শক্তি উৎপাদন কিরকম ভাবে, তুমি যে অক্সিজেন গ্রহণ করলা, সেই অক্সিজেন তোমার কোষস্থ যে খাদ্যবস্তু আছে তোমার কোষের মধ্যে, যে গ্লুকোজ আর কি, সেটাকে জারিত করে ফেলায়, ফেলায় কি করে, শক্তিতে কনভার্ট করে, এটিপি। তাহলে এটা কি শক্তি উৎপাদন করছে। আর কি করে, তোমার পানির সাম্যতা রক্ষা করছে। যেরকম তুমি যে প্রতিদিন এই যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছো, যারা চশমা পরে, মাস্ক পরলে আর চশমা পরলে একসাথে, তখন কি হয় যে আমাদের কার্বন ডাইঅক্সাইডে যখন চশমা ইয়েতে যায় তখন কি চশমা ঘোলা ঘোলা হয়ে যায়, পানি পানি আর কি। তো এইভাবে হালকা হালকা করে যে পানি বের হচ্ছে, এরকম ভাবে তুমি প্রতিদিন আমরা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যে ত্যাগ করছি, এর সাথে যে পানি বের হচ্ছে কত, 400 থেকে 600 ml। তাহলে পানির সাম্যতা রক্ষা করছে, তাপ নিয়ন্ত্রণ, অক্সিজেন ঠান্ডা, কার্বন ডাইঅক্সাইড গরম, বিনিময় ঘটায় কি করছে, নিয়ন্ত্রণে নিয়ে আসছে, তাপ নিয়ন্ত্রণ করছে, অ্যাসিড ক্ষারের সাম্যতা রক্ষা করছে, শব্দ উৎপাদন। দেখো শব্দ উৎপাদন আমরা কিন্তু শব্দ কিন্তু কানে শুনতে পাই, উৎপাদন করছে না, উৎপাদন হচ্ছে কই থেকে, স্বরযন্ত্র বা ল্যারিংস থেকে। তাহলে এই স্বরযন্ত্র বা ল্যারিংস কি তোমার শ্বসনতন্ত্রের অংশ, তাই কি শব্দ উৎপাদনে সাহায্য করছে। এটা হোমিওস্ট্যাসিস মানে একটা স্থিতি অবস্থা বজায় রাখছে পরিবেশের সাথে। হ্যাঁ, উদ্দায়ী যে গ্যাসগুলো আছে, ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, এগুলাকে বের করে দিচ্ছে। তাহলে এগুলা আমাদের শ্বসনতন্ত্রের যে কাজগুলা, এটা আমরা মনে রাখবো। এবং আমাদের যে অ্যালভিওলাই গুলা আছে, অ্যালভিওলাই গুলা পৃথক হয় কি দ্বারা, ট্রাবেকুলি নামক যে ব্যবধায়ক পর্দা, এখানে আছে ট্রাবেকুলি। আর স্পঞ্জি যে অস্থি, তোমার যে দুই রকম অস্থিকে ভাগ করছে, একটা নিরেট অস্থি আর একটা স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থির মধ্যে কিন্তু থাকে আছে ট্রাবেকুলা। তাহলে ট্রাবেকুলি আর ট্রাবেকুলা গোলানো যাবে না। হ্যাঁ, স্পঞ্জি অস্থি যে 20% তোমার দেহে আছে, তার একক বললে ট্রাবেকুলা। আর ফুসফুসের মধ্যে যে অ্যালভিওলাই গুলো আছে, অ্যালভিওলাই বা অ্যালভিওলাস, কোন পর্দা দ্বারা পৃথক থাকে, ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দা দ্বারা পৃথক থাকে। তাহলে এটা মনে রাখতে হবে, দুইটা একসাথে। হ্যাঁ, এখন আছে শ্বসনের শারীরবৃত্ত। শ্বসন কাকে বলে, ক নম্বরে যদি আসে, খুবই সহজ কথা, আমি অলরেডি বলেও ফেলাইছি যে আমরা পরিবেশ থেকে কি গ্রহণ করি, অক্সিজেন। সেই অক্সিজেন কোষের মধ্যে যাচ্ছে। হ্যাঁ, কোষ মধ্যস্থ যে খাদ্যগুলো আছে, খাদ্য মানে কি, জারিত মানে গ্লুকোজ, সেটাকে জারিত করছে। হ্যাঁ, তাহলে অক্সিজেন তুমি পরিবেশ থেকে যে অক্সিজেন গ্রহণ করলা, সেটা কোষের মধ্যে যে তোমার কোষের যে খাদ্য আছে, কোষস্থ খাদ্য অর্থাৎ গ্লুকোজকে জারিত করে শক্তি উৎপন্ন করছে। এবং পরিবেশে কি ফিরে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। এই যে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এটা সংগঠিত হচ্ছে, এটাকেই শ্বসন বলা হয়। হ্যাঁ, তাহলে শ্বসনে খুব সহজ কথা, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করছো, আবার পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিচ্ছ, মাঝখানে কি করছো, ওই অক্সিজেনটা জারিত করছে কাকে, তোমার যে খাদ্যবস্তু আছে গ্লুকোজকে, করে কি বানাচ্ছে, শক্তি বানাই দিচ্ছে। এটাই শ্বসন। এই শ্বসন দুই প্রকার, একটা বহিঃশ্বসন, একটা অন্তঃশ্বসন। হ্যাঁ, তাহলে যেটা বহিঃশ্বসন, একটা বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। হ্যাঁ, এই বহিঃশ্বসন হবে কোথায়, আমরা পড়ছি বহিঃশ্বসন হয় কোথায়, ফুসফুসে। আর অন্তঃশ্বসন হবে কোথায়, দেহকোষে আর রক্তে। হ্যাঁ, তাহলে আমরা পড়ছি বহিঃশ্বসন হবে কোথায়, ফুসফুসে, আর অন্তঃশ্বসন হয় দেহকোষে এবং রক্তে। হ্যাঁ, বহিঃশ্বসন আমরা পড়ছি একটা ভৌত প্রক্রিয়া, আর এটা হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে একটা ভৌত প্রক্রিয়া আর একটা হচ্ছে কি, জৈব রাসায়নিক। তাহলে বহিঃশ্বসন হচ্ছে ভৌত, আর অন্তঃশ্বসন হচ্ছে কি, জৈব রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশ্বসনে এনজাইমের কোনো ভূমিকা নাই, তাই কোনো শক্তি উৎপন্ন হয় না। অন্তঃশ্বসনে এনজাইম ভূমিকা রাখে ব্যাপকভাবে, তাই শক্তি উৎপন্ন হয়। কতটুকু শক্তি উৎপন্ন হয় মনে রাখবো, অন্তঃশ্বসনে 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কারণ কি, এখানে এনজাইম ভূমিকা রাখে।
হ্যাঁ, তাহলে এনজাইম ভূমিকা রাখে, তাই শক্তি উৎপন্ন হয়। কতটুকু শক্তি উৎপন্ন হয়? 686 কিলো ক্যালোরি। তাহলে আমরা একই সাথে মনে রাখবো যেটা বহিঃশ্বসন, এটা একটা কোথায় সংঘটিত হচ্ছে? ফুসফুসে। অন্তঃশোষণ হয় কোথায়? দেহকোষে আর রক্তে। বহিঃশ্বসন আমরা পড়ছি কি যে এখানে এটা একটা ভৌত প্রক্রিয়া, অন্তঃশোষণ একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশ্বসন আমরা পড়ছি কি যে এনজাইমের কোনো ভূমিকা নাই, তাই কোনো শক্তি উৎপন্ন হয় না। অন্তঃশোষণে এনজাইম ভূমিকা রাখে, তাই শক্তি উৎপন্ন হয়, সেটা 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে। এরপরে আছে কি তোমার প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। সবাই মনে রাখবা, প্রশ্বাস মানে কিন্তু শ্বাস গ্রহণ। আমরা ভুল করি, আমরা মনে করি প্রশ্বাস মানে কি প্রশ্বাস আমরা নিচ্ছি, কিন্তু আসলে না। প্রশ্বাস বলে কি আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস আমরা নিই না, নিঃশ্বাস ত্যাগ করি। আর প্রশ্বাস কি করি? আমরা গ্রহণ করি। তাহলে নিঃশ্বাস ত্যাগ করি আর প্রশ্বাস কি করি? আমরা গ্রহণ করি। তাহলে প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, নিঃশ্বাস মানে কি? শ্বাস ত্যাগ। তাহলে প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, নিঃশ্বাস মানে কি? শ্বাস ত্যাগ। হ্যাঁ, তাহলে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ আর নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। প্রশ্বাস নিঃশ্বাস আমরা বলবো যে শ্বাসক্রিয়া যেটা। হ্যাঁ, শ্বাসক্রিয়া কাকে বলে এটা যদি তুমি মনে রাখতে চাও, যে প্রক্রিয়ায় ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু বের হয়ে যায়, সেটাকে আমরা বলি শ্বাসক্রিয়া। আমরা মনে রাখবো যে এই প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ। এই প্রশ্বাসের সময় কি হয়? প্রশ্বাসের সময় তোমার কিন্তু এই যে পথে ঢোকে, নিঃশ্বাসের সময় সেই পথে উল্টো হয়ে বের হয়। প্রশ্বাস মানে কি? পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ। সে অক্সিজেন কোন পথে যায়? প্রথমে নাসারন্ধ্র, নাসারন্ধ্র থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাস বা অ্যালভিওলাই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রশ্বাস। ঠিক উল্টোভাবে বের হবে নিঃশ্বাস। অ্যালভিওলাস থেকে কি? কার্বন ডাইঅক্সাইড বের হবে। কার্বন ডাইঅক্সাইড, তাহলে ফুসফুসে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু, সেটা প্রথমে কি? অ্যালভিওলাই, অ্যালভিওলাই থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে কি? নাসাপথ দিয়ে, নাসারন্ধ্র দিয়ে বাইরে চলে আসছে। তাহলে একটা প্রশ্বাস আর একটা কি? নিঃশ্বাস। দুইটা একসাথে মনে রাখলাম। এরপরে আছে কি তোমার এই প্রশ্বাস নিঃশ্বাস যে আমাদের যে প্রতি মিনিটে আমরা যে এটা ছন্দময় প্রক্রিয়া আমরা জানি, এবং এটা আমাদের প্রতি মিনিটে আমরা কতবার নিই? 14 থেকে 18 বার আগেই পড়ছি, যেটাকে রেসপিরেটরি রেট বলা হয়। শিশুদের ক্ষেত্রে এটা বেশি, 40 বার। তোমার ক্ষেত্রে 14 থেকে 18 বার। প্রশ্বাস নিঃশ্বাসের পার্থক্য তুমি খুব সহজ, একবার দেখলে মনে রাখতে পারো। প্রশ্বাস মানে কি? এটা কি করে? ফুসফুস গ্রহণ করে, আর আমরা বলছি ফুসফুস যেটা ত্যাগ করে সেটা নিঃশ্বাস। হ্যাঁ, তাহলে যেটা প্রশ্বাস, ফুসফুস যেহেতু নেচ্ছে, নেওয়ার সময় কি? সক্রিয়। তাহলে এটা একটা সক্রিয় প্রক্রিয়া। নিঃশ্বাসটা আসতে আমরা পড়ছি একটা নিষ্ক্রিয়। তাহলে একটা সক্রিয়, একটা আসছে নিষ্ক্রিয়। প্রশ্বাসের সময় কি হয়? যেমন প্রশ্বাস নিবা, প্রশ্রকাগুলো কি হয়? সংকুচিত হয়ে উপরের দিকে উঠে যায়, আর যখন নিঃশ্বাস ছেড়ে দাও, প্রশ্রকা আবার নিচের দিকে নেমে যায়। তবে প্রশ্বাসে যখন প্রশ্রকা ওঠে তখন ডায়াফ্রাম নেমে যায়, আর নিঃশ্বাসে যখন প্রশ্রকা নামে তখন ডায়াফ্রাম উপরের দিকে ওঠে, ধনুকের মতো হয়ে যায়। আমরা পড়ছি যে যখন প্রশ্বাস নেব তখন কি? বক্ষের মধ্যে আয়তন বাড়ে, আর নিঃশ্বাসের সময় কি হয়? যেহেতু বাতাস বের হয়ে যায়, তাই আয়তন কমে যায়। তাহলে এগুলো এমনি সিম্পল, তুমি একবার পড়লে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। আর এই প্রশ্বাস নিঃশ্বাস যে কার্যক্রমে যে নিয়ন্ত্রণ, আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে যে 3টা নিয়ন্ত্রণ আছে। একটা স্নায়বিক নিয়ন্ত্রণ। হ্যাঁ, আমাদের প্রশ্বাস নিঃশ্বাসে একটা স্নায়বিক নিয়ন্ত্রণ পাবা, আর একটা পাবা হচ্ছে কি? রাসায়নিক নিয়ন্ত্রণ। তাহলে 2টা নিয়ন্ত্রণ আছে আমাদের, একটা স্নায়বিক আর একটা হচ্ছে কি? রাসায়নিক। তাহলে আমাদের যে প্রশ্বাস নিঃশ্বাস যে কার্যক্রম, 2টা নিয়ন্ত্রণ পাচ্ছি আমরা, একটা স্নায়বিক আর একটা হচ্ছে কি? রাসায়নিক। তাহলে স্নায়বিক নিয়ন্ত্রণ যেটা, দেখো স্নায়বিক নিয়ন্ত্রণের মধ্যে আমরা আবার পাবো কি? প্রথমেই তোমার শ্বাস কেন্দ্র। তাহলে স্নায়বিক নিয়ন্ত্রণের মধ্যে যে শ্বাস কেন্দ্র আছে, হ্যাঁ, এই শ্বাস কেন্দ্রের মধ্যে আমরা দেখবো আমাদের যে শ্বাসক্রিয়াটা, শ্বাসক্রিয়াটা 4টা কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, বন্ধুরা বলো যে অনলাইন ক্লাসে আছে, তাহলে আমাদের শ্বাসক্রিয়া, শ্বাসকেন্দ্রের মধ্যে আমরা দেখবো আমাদের শ্বাসক্রিয়া 4টা কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, তাহলে আমাদের শ্বাসক্রিয়া 4টা কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, এর মধ্যে পন্সে থাকে 2টা,
পঞ্চে দুইটা, আর আমাদের যে মেডুলা মেডুলা অবলঙ্গটা সেখানে দুইটা। তাহলে আমাদের শ্বাসক্রিয়া 4টা কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, পঞ্চে দুইটা আর মেডুলায় থাকে দুইটা। পঞ্চ আর মেডুলা দুইটাই আমাদের মস্তিষ্কের অংশ, একদম মস্তিষ্কের শেষ অংশ পঞ্চ, এই মেডুলা, তার আগে আছে পঞ্চ। তাহলে এই দুইটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এরা আমাদের কি করে, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। পঞ্চে থাকে দুইটা, সেই দুইটার নাম মনে রাখবা, নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক। তাহলে পঞ্চে যে দুইটা থাকে তার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক। মেডুলায় যে দুইটা থাকে তার নাম কি, প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র। প্রশ্বাস কেন্দ্রকে বলা হয় ডিআরজি, আর নিঃশ্বাস কেন্দ্র হচ্ছে ভিআরজি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডিআরজি হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, তাহলে ডরসাল রেসপিরেটরি গ্রুপ। আর যেটা ভিআরজি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, তাহলে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ একটা। ভেন্ট্রাল মনে রাখবা, ভেন্ট্রালে এন আছে, তাহলে এটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, নিঃশ্বাসে ন আছে। আর যেটা হচ্ছে ডিআরজি সেটা হচ্ছে প্রশ্বাস, তাহলে ডরসাল রেসপিরেটরি গ্রুপটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, আর ভেন্ট্রালের এন তে নিঃশ্বাস, তাহলে নিঃশ্বাস কেন্দ্র হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। এই দুইটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। আর পঞ্চের মধ্যে দুইটা কেন্দ্র আছে, একটা নিউমোট্যাক্সিক আর একটার নাম পড়বা হচ্ছে অ্যানিউস্টিক। তাহলে একটা নিউমোট্যাক্সিক আর একটা হচ্ছে অ্যানিউস্টিক। ঠিক আছে, এখন এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আমাদের এই শ্বাসক্রিয়া যে নিয়ন্ত্রণ হয়, এই স্নায়বিক নিয়ন্ত্রণটা পরীক্ষায় আসে। আমাদের বইয়ের মধ্যে একটু সমস্যা আছে, যেটা আমরা ঠিক করে নেবো এখন। হ্যাঁ, এটা সবার কনফিউশন হয়, এটা সবাই, অনেক স্টুডেন্ট, যত স্টুডেন্ট মানে ম্যাক্সিমাম আমাদেরকে জানাইছে যে ভাই এই জায়গাটা কিভাবে বুঝবো। আসলে এই জায়গাটা একটু ভুল আছে, সেটা আমরা দেখবো কি, তোমার বইয়ের মধ্যে যে প্রশ্বাস কেন্দ্র আর মেডুলা দেওয়া আছে, কিন্তু আমরা তো পড়ছি যে মেডুলার মধ্যেই তো দুইটা কেন্দ্র আছে, প্রশ্বাস আর নিঃশ্বাস। তাহলে আমরা মেডুলার জায়গায় পড়বো, উপরেরটা আছে নিঃশ্বাস কেন্দ্র। হ্যাঁ, তাহলে নিঃশ্বাস, আরেকটা আছে প্রশ্বাস। তাহলে একটা নিঃশ্বাস, একটা আছে কি, আরেকটা আছে কি প্রশ্বাস। তাহলে আমরা মনে রাখবো যে একটা নিঃশ্বাস কেন্দ্র আর একটা পাবো কি, প্রশ্বাস কেন্দ্র। আর উপরে আমরা আছে কি, আর একটা এদেরকে সেরেব্রাল হেমিস্ফিয়ার একটা জিনিস আছে। হ্যাঁ, সেরেব্রাল হেমিস্ফিয়ার সবাই জানে, এটা মস্তিষ্কের একটা অংশ। মস্তিষ্কের যে আমাদের প্রধান অংশ যে সেরেব্রাম, সেই সেরেব্রামের মধ্যে আমরা কি পাবো, সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই সেরেব্রাল হেমিস্ফিয়ার কার সাথে যুক্ত থাকে, এটা মূলত সেরেব্রাল হেমিস্ফিয়ারটা নিঃশ্বাস কেন্দ্রের সাথে যুক্ত থাকে আর কি। তাহলে উপরে একটা নিঃশ্বাস আর তারপরটা আছে প্রশ্বাস, এই দুইটা কেন্দ্র মনে রাখবো। এবং একই সাথে আমরা মনে রাখবো আমাদের কি আছে, ফুসফুস আছে। হ্যাঁ, আমরা আগেই পড়ছি আমাদের ফুসফুস কয়টা, দুইটা। এবং ফুসফুস আমরা পড়ছি ডান ফুসফুস বড়, বাম ফুসফুস কি ছোট। এবং এই ফুসফুসের নিচে যেটা থাকে সেটার নাম আমরা পড়ছি কি, ডায়াফ্রাম। তাহলে এটার নাম হচ্ছে কি, ডায়াফ্রাম। আর ফুসফুসের মধ্যে আমরা পড়ছি ব্রঙ্কাস থাকে, ব্রঙ্কাসের ক্ষুদ্রতম অংশ ব্রঙ্কিওল থাকে। হ্যাঁ, তাহলে এগুলা ফুসফুসের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে ফুসফুসে ব্রঙ্কাস আছে, তার মধ্যে কি আছে, হ্যাঁ ব্রঙ্কিওল আছে। ব্রঙ্কাসের ক্ষুদ্রতম অংশ ব্রঙ্কিওল। এটা ডায়াফ্রাম, এটা প্রশ্বাস, এটা নিঃশ্বাস, এটুকু আগে জানো। তাহলে এখান থেকে আমরা জানবো কি, যে আমাদের এই ডায়াফ্রাম একজন, আরেকজন পড়ছি কি, ফুসফুসের মধ্যে থাকে ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলের মধ্যে থাকে আছে ভেগাস স্নায়ু। কোন স্নায়ু পড়বো আমরা, ভেগাস স্নায়ু। আর ডায়াফ্রামে থাকে আছে ফ্রেনিক স্নায়ু। হ্যাঁ, তাহলে এই দুইটা স্নায়ু এদের দুইজনকে হেল্প করছে, হ্যাঁ সংকেত পাঠাচ্ছে আর কি। যখন বলেছি যে ফুসফুসের মধ্যে যখন বাতাস থাকবে তখন ডায়াফ্রাম কি হবে, আমরা পড়ছি বাতাস থাকলে ডায়াফ্রাম নিচে নেমে যায়, আর না থাকলে উপরের দিকে সংকুচিত হয়। এবং এই ডায়াফ্রাম এর সাথে যে ফ্রেনিক স্নায়ু থাকে এই তথ্য নিয়ে তখন পাচার করে। ফুসফুসের ভিতরে ব্রঙ্কিওলের মধ্যে যে বাতাস থাকে তখন বুঝতে পারবে কে, হ্যাঁ ভেগাস স্নায়ু। তাহলে ভেগাস আসছে কার মধ্যে থাকে, ব্রঙ্কিওলের থেকে তথ্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমরা মনে রাখবো আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের ক্ষেত্রে কখন তুমি প্রশ্বাস নিবা বা কখন তুমি নিঃশ্বাস ত্যাগ করবা, এর জন্য স্নায়ু কাজ করবে। হ্যাঁ, তা আমরা জানি কি, দুইটা স্নায়ু কাজ করে, দুইটা ইন্টারকোস্টাল স্নায়ু। ইন্টারকোস্টাল স্নায়ু আছে দুইটা, ইন্টারকোস্টাল স্নায়ু আমরা মনে রাখবো দুইটাই ইন্টারকোস্টাল স্নায়ু পড়বো। একটা হচ্ছে বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু আর একটা হচ্ছে অন্তস্থ। তাহলে একটা হচ্ছে অন্তস্থ ইন্টারকোস্টাল স্নায়ু আর একটা হচ্ছে বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু। তা আমরা জানি কি, এই যে আমরা পড়ছি না যে ইন্টারকোস্টাল পেশি পড়ছি আমরা, যে দুই কোস্টালের মাঝখানে যে পেশিগুলো লেগে আছে তারা ইন্টারকোস্টাল পেশি, তারা শ্বাস পেশি হিসেবে কাজ করে।
এবং আমরা পাবো কি ইন্টারকোস্টাল স্নায়ু আছে সেখানে। ইন্টারকোস্টাল স্নায়ুকে আবার দুই ভাগ করছে, একটা অন্তস্থ ইন্টারকোস্টাল স্নায়ু আর একটা বহিস্থ। তা মনে রাখবা কে কার সাথে লাগবে, একজন লাগবে প্রশ্বাস কেন্দ্রের সাথে আর একজন যুক্ত হবে কার সাথে, নিঃশ্বাসের সাথে। আমরা এইভাবে মনে রাখতে পারি, যেটা বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু মনে রাখবা সে থাকবে কার সাথে, সে যুক্ত থাকবে প্রশ্বাস কেন্দ্রের সাথে। তাহলে বহিস্থ মানে আমরা মনে রাখবো, বহিস্থ মানে কি বাইরে থেকে, বহিস্থ মানে বাইরে, প্রশ্বাস মানে কি ভাইয়া, বাইরে থেকে যখন তুমি বাতাস গ্রহণ করছো সেটাই তো প্রশ্বাস। তাই তুমি এভাবে মিলাই নিবা, প্রশ্বাস মানে যেহেতু বাইরে থেকে আমরা গ্রহণ করছি তাহলে প্রশ্বাসের সাথে লেগে আছে কি বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু। নিঃশ্বাস মানে যেহেতু আমরা ভেতর থেকে বাইরে বের করছি, তাহলে ভেতর থেকে যে সে থেকে বের করছে ভেতর থেকে মানে কি অন্তর থেকে, তাহলে অন্তস্থ ইন্টারকোস্টাল স্নায়ু কার সাথে লেগে আছে, নিঃশ্বাসের সাথে। এই যে নিঃশ্বাসের প্রশ্বাসের সাথে এরা লেগে আছে, এরা উদ্দীপনা দিচ্ছে, তা তুমি নিঃশ্বাস ত্যাগ করছো কখন, কিভাবে বুঝবা? এই যে ডায়াফ্রামের ফ্রেনিক স্নায়ু এ যখন তথ্য পাঠাবে কার কাছে, এই ফ্রেনিক স্নায়ু ডায়াফ্রাম থেকে নিয়ে তথ্য পাঠাবে প্রশ্বাস কেন্দ্রের কাছে। এই প্রশ্বাস কেন্দ্রের কাছে কে, ডায়াফ্রাম থেকে ফ্রেনিক স্নায়ু নিয়ে যে তথ্য পাঠাচ্ছে যে ফুসফুসের ভেতরে এখন বাতাস নাই। কিভাবে বুঝবে? কারণ যদি বাতাস না থাকে ডায়াফ্রামটা কি হবে, তখন সংকুচিত হয়ে উপরে উঠে যাবে। হ্যাঁ, তাহলে তোমার বাতাস নাই বুঝে গেছে, কে বললো, ফ্রেনিক স্নায়ু। ডায়াফ্রামে যে ফ্রেনিক স্নায়ু বসে আছে সে তথ্য পাচার করলো কার কাছে, প্রশ্বাসের কাছে। যে প্রশ্বাসকে জানালো যে এখন ফুসফুসের মধ্যে বাতাস নাই, তুমি এখন কি প্রশ্বাস গ্রহণ করো। তাহলে তখন এই প্রশ্বাসে উদ্দীপনা দেশ থেকে বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু এর উদ্দীপনা পেয়েই তখন আমরা কি করছি, প্রশ্বাস গ্রহণ করছি। তাহলে ফ্রেনিক স্নায়ু যখন প্রশ্বাস কেন্দ্রে তথ্য দিল বাতাস নাই, তখন প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপনা দিল বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু, তখন আমরা কি করলাম, প্রশ্বাস গ্রহণ করলাম, মানে শ্বাস গ্রহণ করলাম। তার মানে তখন শ্বাস গ্রহণ করলে বাতাস কি ফুসফুসে ভরে গেল, ফুসফুসের মধ্যে যখন বাতাস আসে আমরা বলছি ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাসে, ব্রঙ্কিওলে ঢোকে, ব্রঙ্কিওলে বসে আছে কে, ভেগাস স্নায়ু। সেই ভেগাস স্নায়ু কি করবে, এই ব্রঙ্কিওলের ভেগাস স্নায়ু, এই ব্রঙ্কিওলের ভেগাস স্নায়ু কি করছে, এরা নিঃশ্বাস কেন্দ্রের কাছে তথ্য পাঠাচ্ছে যে ফুসফুসের মধ্যে এখন বাতাস ভরা। তাহলে ভরা এটা কে পাঠাচ্ছে, ভেগাস, কার কাছে, নিঃশ্বাসের কাছে। তখন নিঃশ্বাস কেন্দ্রকে উদ্দীপনা দেশ থেকে অন্তস্থ ইন্টারকোস্টাল স্নায়ু যে তোমার ভেতরে এখন বাতাস আছে, তুমি নিঃশ্বাস ত্যাগ করে বের করো। তাহলে তখন আমরা নিঃশ্বাস ত্যাগ করতেছি, নিঃশ্বাস ত্যাগ করলে আবার ফাঁকা হচ্ছে, ফাঁকা হলে কে বুঝতে পারছে, ডায়াফ্রামের ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক স্নায়ু বুঝে কি করলো, প্রশ্বাসের কাছে খবর দিল, তখন প্রশ্বাসের উদ্দীপনা দিল কে, বহিস্থ, তখন আবার তুমি প্রশ্বাস গ্রহণ করছো। এইভাবে এই প্রক্রিয়াটা চলতে আছে, প্রতি মিনিটে এটা 14 থেকে 18 বার চলতেছে। তোমার ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে 40 বার, কারণ শিশুদের অ্যালভেলাস থাকে কম 20 মিলিয়ন, তোমার ক্ষেত্রে থাকে 480 মিলিয়ন, তাই তোমার ক্ষেত্রে প্রশ্বাস নিঃশ্বাস কম নেওয়া লাগছে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের কিন্তু এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ার যেটা আমাদের নিঃশ্বাস কেন্দ্রের সাথে যুক্ত থাকে, সেজন্য আমরা অনেক সময় নিঃশ্বাস ত্যাগ না করেও থাকতে পারি। দেখবা যে পুকুরের মধ্যে ডুব মেরে তুমি অনেকক্ষণ দম না ছেড়ে থাকতে পারছো। ছোটবেলায় তোমরা বালিশের মধ্যে আমরা মুখ লাগাই কি করতাম, দেখতাম যে কতক্ষণ নিঃশ্বাস ত্যাগ না করে থাকতে পারি। কেন পারি আমরা? কারণ সেরেব্রাল হেমিস্ফিয়ার, মস্তিষ্কের যে প্রধান অংশ সেরেব্রাম, সেই সেরেব্রামের মধ্যে যে সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে সে নিঃশ্বাস কেন্দ্রকে দমিত রাখতে পারে, তাই আমরা নিঃশ্বাস ত্যাগ না করে অনেকক্ষণ থাকতে পারি। আর ওইদিকে আমাদের যে কাঁধে থাকে ক্যারোটিড ধমনী আর হার্টের অ্যাওর্টায় থাকে অ্যাওর্টিক, যেটা আমরা হৃৎপিণ্ড অধ্যায়ে পড়ছি। এই কাঁধের ক্যারোটিড আর হার্টের অ্যাওর্টিক এরা প্রশ্বাস কেন্দ্রের সাথে লেগে থাকে, এরা প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপনা দেয়। ফলে আমরা কি করি, প্রশ্বাস গ্রহণ করি। আর প্রশ্বাস যদি তুমি গ্রহণ করো নিঃশ্বাস ত্যাগ তোমার করতেই হবে। তাহলে এই কাঁধের ক্যারোটিড ধমনী আর হার্টের অ্যাওর্টিক ধমনী কার সাথে থাকে, প্রশ্বাসের সাথে। আর সেরেব্রাল হেমিস্ফিয়ার কার সাথে থাকে, নিঃশ্বাস কেন্দ্রের সাথে। তাহলে এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই। আমরা পড়ছি প্রশ্বাস কেন্দ্র মানে কি, ডিআরজি, ডরসাল রেসপিরেটরি গ্রুপ, আর এটা হচ্ছে ভিআরজি, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। এটা আলিম স্যারের বই আছে, একটু অ্যাড করে নিবা, সবাই লিখে নিবা বইয়ের মধ্যে, ঠিক আছে? তাহলে এটাই আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা শ্বাসকেন্দ্র সম্পর্কে পড়লাম। এই সিনামিক নিয়ন্ত্রণে আমাদের শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া আছে, তিনটা জিনিস, একটা অলফ্যাক্টরি, একটা আছে ভেগাস, আর একটা আছে গ্লোসোফ্যালেঞ্জিয়াল। অলফ্যাক্টরি তোমাদের আগের পড়াইছি। অলফ্যাক্টরি আমাদের 1 নম্বর কর্টেক্স স্নায়ু। অলফ্যাক্টরি ওইদিকে কি কাজ করে সবাই জানো, যে অলফ্যাক্টরি আমাদের ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়। আবার এই অলফ্যাক্টরি তুমি আরেকটা কাজ করবে, এটা আমাদের হাসির জন্য নিয়ন্ত্রণ করে। হাসি, তোমার হাসি হওয়ার সময় নাকের মধ্যে কেমন একটা হয় না, তো অলফ্যাক্টরি আছে কোথায়, নাকের মধ্যে। নাকের মধ্যে কেমন হইলে হাসি হয়, তাহলে হাসির জন্য কি, অলফ্যাক্টরি। তাহলে হাসি বা স্নেজিং এর জন্য অলফ্যাক্টরি, আর কাশির জন্য ভেগাস। এই ভেগাস এমন একটা মাল, এই ভেগাস হচ্ছে পাগলা কুত্তা।
হ্যাঁ, ভেগাস কি পড়বা? পাগলা কুত্তা। ও সব জায়গায় কাজ করে। তাহলে ভেগাস পাগলা কুত্তা, তার মানে পাতে আসছে কি? পালমোনারি। পাতে কি? পালমোনারি মানে কি? যে ফুসফুসে কাজ করছে। গতে গ্যাস্ট্রিক মানে কি? তোমার পাকস্থলীতে কাজ করে। লতে ল্যারিঞ্জিয়াল, এই যে কথা বলছি, ষড়যন্ত্রেও কাজ করে। কুত্তাতে কার্ডিয়াক, তোমার হৃৎপিণ্ডও কাজ করে। সব জায়গায় ভেগাস কাজ করে। তাহলে ভেগাস পাগলা কুত্তা। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম। এরপরে আছে কি? শ্বসন অঙ্গে আমরা পড়ছি প্রতিবর্ত ক্রিয়া পড়ছি এখানে। তাহলে হাসির জন্য অলফ্যাক্টরি, কাশির জন্য ভেগাস, আর গ্যাক প্রতিবর্তী বা গলবিলীয় যেটা, তার জন্য হচ্ছে গ্লোসোফ্যালেঞ্জিয়াল। তাহলে গ্যাক প্রতিবর্তী বা গলবিলীয় প্রতিবর্তীর জন্য আছে কি? গতে গ্যাক, গতে আসছে গ্লোসোফ্যালেঞ্জিয়াল। অন্যান্য যে স্নায়বিক নিয়ন্ত্রণ আছে তার মধ্যে তুমি এমনি রিডিং পড়লে পারবা, যে সেরেব্রাল কর্টেক্স, মধ্য মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, এগুলা স্থানে যে গৃহীত যে স্নায়ু তরণাও শ্বাসক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তাহলে এগুলো এমনি রিডিং পড়লেই হবে। রাসায়নিক নিয়ন্ত্রণে কি হয়? কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি, অক্সিজেনের অভাব, হাইড্রোজেনের আয়নের আধিক্য ইত্যাদি কারণে ক্যারোটিড আর অ্যাওর্টিক, কাঁধে থাকে ক্যারোটিড, হার্টের অ্যাওর্টায় থাকে অ্যাওর্টিক, তারা কি করে? তোমার কেমোরিসেপ্টরগুলা উদ্দীপ্ত হয়ে স্নায়ু উদ্দীপনার মাধ্যমে আমাদের এই শ্বাসকেন্দ্রগুলোকে উদ্দীপনা করে থাকে আর কি। ঠিক আছে, এরপর আছে গ্যাসীয় বিনিময়। হ্যাঁ, গ্যাসীয় বিনিময়ের মধ্যে আমরা জানি কি? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়। একটু দাও, শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের এরপরে আসো কি? তোমার যে গ্যাসীয় বিনিময়, তাহলে এটা সবাই তোমাদের সুন্দর করে এটা লিখে এভাবে পড়ে ফেলবা। এখন আমরা পড়বো কি? গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময়ে কি হয়? সবাই জানি আমরা যে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিনিময় ঘটে। তাহলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময় হবে, গ্যাসীয় বিনিময় আমরা দেখবো যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময়। হ্যাঁ, আমরা জানি সব থেকে বেশি অক্সিজেন কোথায় থাকে? ফুসফুসের অ্যালভিওলাসে, 104 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, তাহলে ফুসফুসের যে অ্যালভিওলাস, সেখানে অক্সিজেনের চাপ সব থেকে বেশি, 104 মিলিমিটার মার্কারি। আর হৃৎপিণ্ড থেকে যে রক্তটা আসে, কৈশিক জালিকায় থাকে 40 মিলিমিটার মার্কারি। এখান থেকে এখানে কি হয়? ব্যাপন হয়। কি ঘটে? ব্যাপন প্রক্রিয়ায় কত মিলিমিটার মার্কারি হয়? 100 মিলিমিটার মার্কারি হওয়া পর্যন্ত ব্যাপন ঘটে। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের সব থেকে বেশি অক্সিজেনের চাপ থাকে আমাদের ফুসফুসের অ্যালভিওলাসে, 104 মিলিমিটার মার্কারি। হৃৎপিণ্ড থেকে যে রক্তটা আসে সেটা সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হলেও সামান্য অক্সিজেন থাকে। তার মানে সেটা রক্তের কৈশিক জালিকায় থাকে আমাদের কত? 40 মিলিমিটার মার্কারি। আর এটা কি হয়? ব্যাপন হয়। কতক্ষণ পর্যন্ত ব্যাপন হয়? যতক্ষণ না পর্যন্ত 100 মিলিমিটার মার্কারি হয়। ঠিক আছে, আর কয়টা দিতে তুমি? হ্যাঁ, সব শেষ। হ্যাঁ, তাহলে এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময় হবে, আমরা ফার্স্টে দেখবো যে অক্সিজেন দুইভাবে পরিবহন হয়। একটা হচ্ছে ভৌত দ্রবণ, আর একটা হচ্ছে কি? রাসায়নিক যৌগ। হ্যাঁ, তাহলে অক্সিজেন দুইভাবে পরিবহন হয়। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ। হ্যাঁ, তাহলে ভৌত দ্রবণ আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ। তাহলে অক্সিজেন দুইভাবে পরিবাহিত হতে পারে, একটা ভৌত দ্রবণ রূপে আর একটা রাসায়নিক যৌগ রূপে। মনে রাখবে, ভৌত দ্রবণ রূপে প্রতি 100 ml এর মধ্যে 0.2 থেকে 0.3 ml হ্যাঁ তোমার অক্সিজেন পরিবাহিত হয়। তাহলে 100 ml এর মধ্যে কতটুকু ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হবে? 0.2 থেকে 0.3 ml। একই সাথে মনে রাখবো, রাসায়নিক যৌগ রূপে যে অক্সিজেন পরিবহন হয়, অক্সিজেন কার সাথে যুক্ত হয়? হিমোগ্লোবিনের সাথে। তোমরা সবাই জানো যে আমাদের রক্তের আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের সাথে তোমার অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে আমাদের অক্সিজেনটা পরিবহন হয়। হ্যাঁ, তাহলে অক্সিজেন আর হিমোগ্লোবিন একসাথে মিলে অক্সি হিমোগ্লোবিন হিসেবে তোমার পরিবাহিত হবে। তাহলে আমাদের যখন হিমোগ্লোবিনের সাথে মিলে অক্সি হিমোগ্লোবিন গঠন করে তাহলে আমরা পড়ছি অক্সি হিমোগ্লোবিন হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে আমাদের রাসায়নিক যৌগ রূপে আমরা পড়ছি, তাহলে রাসায়নিক যৌগ রূপে বললে আমরা কি পড়ছি? যে অক্সিজেন আর হিমোগ্লোবিন একসাথে মিলে অক্সি হিমোগ্লোবিন হিসেবে পরিবাহিত হয়। আর ভৌত দ্রবণ রূপে 100 ml এর মধ্যে কতটুকু? 0.2 থেকে 0.3 ml পরিবাহিত হচ্ছে অক্সিজেন। আবার কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের ক্ষেত্রেও তিনটা পাবা। এখানেও একটা কি আছে? ভৌত দ্রবণ রূপে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিবহনে আমরা দেখব একটা ভৌত দ্রবণ রূপে, একটা রাসায়নিক যৌগ রূপে, আর একটা আছে বাইকার্বনেট।
হ্যাঁ, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিবহনে আমরা দেখব কি, কার্বন ডাই অক্সাইড পরিবহন হবে একটা ভৌত দ্রবণ রূপে মনে রাখবা 5%। হ্যাঁ, কার্বমিনো যৌগ রূপে 27। হ্যাঁ, তাহলে কার্বমিনো যৌগ রূপে কত ভাগ? 27। আর বাইকার্বনেট বললে 65। হ্যাঁ, তাহলে বাইকার্বনেট 65। তাহলে এখান থেকে ভৌত দ্রবণ রূপে কি হবে কার্বন ডাই অক্সাইড পরিবহনের ক্ষেত্রে মনে রাখবা যে এটা কার্বন ডাই অক্সাইড আর পানির সাথে যুক্ত হবে। কার্বন ডাই অক্সাইডটা হয়ে কি হবে, কার্বনিক অ্যাসিড তৈরি হবে। তাহলে পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে ভৌত দ্রবণ রূপে পানি আর কার্বন ডাই অক্সাইড একসাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, এবং সেটা কার সাহায্যে? কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের সাহায্যে। হ্যাঁ, তাহলে আমরা অ্যানহাইড্রেস লাস্টে এস থাকলেই এনজাইম, তাহলে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের সাহায্যে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এই মাধ্যমে কি হবে, তোমার ভৌত দ্রবণ রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে। আমরা মনে রাখবো কি যে কার্বমিনো যৌগ রূপে 27 ভাগ, তার মধ্যে এটা কি করে, কার্বন ডাই অক্সাইডের কিছু অংশ লোহিত রক্তকণিকায় ঢুকে আমরা পড়ছি যে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বমিনো হিমোগ্লোবিন গঠন করে। যে কার্বমিনো হিমোগ্লোবিনের মধ্যে আমরা জানি কার্বমিনো হিমোগ্লোবিন আছে আর একটা কার্বমিনো প্রোটিন আছে। তাহলে তোমার প্রতি 100 ml এর মধ্যে যদি বলা হয় কতটুকু কার্বমিনো হিমোগ্লোবিন বা কতটুকু কার্বমিনো প্রোটিন, তাহলে প্রতি 100 ml এর মধ্যে কার্বমিনো যৌগরূপে পরিবাহিত হবে 3 ml, যার 2 ml আছে কার্বমিনো হিমোগ্লোবিন আর 1 ml কার্বমিনো প্রোটিন। তাহলে কার্বমিনো প্রোটিন রূপে 1 ml, কার্বমিনো হিমোগ্লোবিন রূপে 2 ml, মোট কার্বমিনো যৌগরূপে আছে 3 ml পরিবাহিত হয়। ঠিক আছে, এরপর আছে বাইকার্বনেট। এটাই সব থেকে ইম্পর্টেন্ট এখানে। এই বাইকার্বনেটের মধ্যে 2 রকম বাইকার্বনেট পাবা, একটা আছে সোডিয়াম বাইকার্বনেট আর একটা পাবা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, তাহলে বাইকার্বনেটের মধ্যে একটা আছে কি সোডিয়াম বাইকার্বনেট আর একটা আছে কি পটাশিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট পরিবাহিত হয় কিসের মাধ্যমে? রক্তের প্লাজমার মাধ্যমে। তাহলে একটা সোডিয়াম বাইকার্বনেট আর একটা আমরা পড়ছি কি যে পটাশিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, তাহলে এই যে দুইটা আছে, সোডিয়াম বাইকার্বনেট যেটা, সেটা পরিবাহিত হয় রক্তের প্লাজমার মাধ্যমে, প্লাজমা মানে রক্তরস। আর যেটা হচ্ছে তোমার পটাশিয়াম বাইকার্বনেট, সেটা পরিবাহিত হচ্ছে তোমার আরবিসির মাধ্যমে, অর্থাৎ লোহিত রক্তকণিকার মাধ্যমে। হ্যাঁ, তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইডটা বাইকার্বনেট হিসাবে পরিবাহিত হয় 2 রকম ভাবে। একটা সোডিয়াম বাইকার্বনেট হিসাবে আমরা পড়ছি কতটুকু, সোডিয়াম বাইকার্বনেট হিসেবে কোথায় কিভাবে পরিবাহিত হচ্ছে? রক্তের প্লাজমা অর্থাৎ রক্তরসের মাধ্যমে। পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে পরিবাহিত হচ্ছে কিসের মাধ্যমে? তোমার লোহিত রক্তকণিকার মাধ্যমে। এবং ওই যে তুমি আগেই পড়লা যে কার্বন ডাই অক্সাইড আর পানি একসাথে বিক্রিয়া করে, কোন এনজাইম সাহায্য করে? কার্বনিক অ্যানহাইড্রেস। কি উৎপন্ন হয়? বাইকার্বনেট, এই কার্বনিক অ্যাসিড। সেই কার্বনিক অ্যাসিড ভেঙে আবার কি হয়? একটা H+ হয়, মানে একটা হাইড্রোজেন আয়ন আর একটা HCO3- অর্থাৎ বাইকার্বনেট। তাহলে একটা হচ্ছে কি প্রোটন আয়ন তৈরি হচ্ছে আর একটা কি বাইকার্বনেট। সেই বাইকার্বনেটটাই আমরা পড়ছি কি যে তোমার লোহিত রক্তকণিকায় উৎপন্ন, তাহলে যে আমরা কার্বনিক অ্যাসিড পাচ্ছি, সেই কার্বনিক অ্যাসিড ভেঙে একটা H+ অর্থাৎ প্রোটন আর একটা হচ্ছে বাইকার্বনেট আয়নে পরিণত হচ্ছে। লোহিত রক্তকণিকায় বেশি মাত্রায় এই বাইকার্বনেট থাকায় সেটা চলে আসছে কোথায়? এর ইয়াটা তোমার ঘনত্ব প্লাজমার তুলনায় যেহেতু বেশি, তাই লোহিত রক্তকণিকা থেকে প্লাজমায় চলে আসতেছে। এসে এরা আমরা পড়ছি যে প্লাজমার সোডিয়াম আয়নের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে উৎপন্ন করছে করে। তাহলে লোহিত রক্তকণিকার মধ্যে পটাশিয়াম আয়নের সাথে মিলে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করছে, আর প্লাজমার মধ্যে সোডিয়াম বাইকার্বনেটের সাথে মিলে সোডিয়াম আয়নের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করছে, এবং এইভাবে পরিবাহিত হচ্ছে লোহিত রক্তকণিকা থেকে প্লাজমায়। বাইকার্বনেট যেহেতু এটা সাথে সমতা রেখে প্লাজমা থেকে কি আসছে, ক্লোরিনটা চলে আসছে কোথায়? লোহিত রক্তকণিকায়। হ্যাঁ, মনে রাখবা যে যেহেতু প্লাজমা থেকে বাইকার্বনেট বের হয়ে যায়, হ্যাঁ, আমাদের প্লাজমা থেকে মানে পটাশিয়াম বাইকার্বনেট যেটা লোহিত রক্তকণিকায় আছে, লোহিত রক্তকণিকা থেকে কি আসছে? বাইকার্বনেট বের হয়ে যাচ্ছে। আরবিসি থেকে H+ আছে আর HCO3- আছে। তাহলে লোহিত রক্তকণিকা থেকে যদি বাইকার্বনেট বেরিয়ে আসে, বাইকার্বনেটটা কি অ্যানায়ন, তাহলে সেখানে একটা অ্যানায়ন প্রবেশ করবে। কি প্রবেশ করবে? Cl-, অর্থাৎ ক্লোরিন যখন যাবে, তাহলে যাওয়ার ফলে কি আসছে, ওই যে পটাশিয়ামটা একা ছিল তখন বাইকার্বনেট বেরিয়ে আসার কারণে, তাহলে তখন পটাশিয়ামটা
যখন একা হয়ে যাচ্ছে তখন তাকে সঙ্গ দেওয়ার জন্য বাইকার্বনেট বেরিয়ে আসার জন্য আর একটা অ্যানায়ন চলে যাচ্ছে Cl- যে KCl গঠন করছে। এই যে ক্লোরিন চলে গেল, শিফট করলো, এটাকে আবার ক্লোরাইড শিফট বলা হয়। যে ক্লোরাইড শিফটের অপর নাম হচ্ছে হ্যামবার্গার শিফট, কারণ বিজ্ঞানী হার্ট জ্যাকব হ্যামবার্গার এটা আবিষ্কার করছে, তার নাম অনুসারে এটার নাম দিচ্ছে কি হ্যামবার্গার শিফট। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের বাইকার্বনেট পরিবহন গেল। আমরা বহিঃশ্বসন অন্তঃশ্বসন পড়ছি। শ্বসনে তোমার শ্বাসরঞ্জক কিভাবে ভূমিকা রাখে? আমরা জানি শ্বাসরঞ্জক কোনটা? হিমোগ্লোবিন। কারণ হিমোগ্লোবিনের যে গ্লোবিনটা আছে সেটা হচ্ছে কি প্রোটিন, আর হিমটা হচ্ছে কি রঞ্জক, এবং এই হিমোগ্লোবিন শ্বসনে ভূমিকা রাখে। তুমি জানো যে তোমার যে অক্সিজেনটা সারা দেহে যায় কিসের মাধ্যমে? হিমোগ্লোবিনের মাধ্যমে। তাহলে ও একই সাথে শ্বসনে ভূমিকা পালন করছে, একই সাথে কি রঞ্জক হিসেবেও কাজ করছে। তাহলে শ্বসনে জন্য শ্বাস রঞ্জক হিসেবে কাজ করে, মানে রঞ্জক। তাহলে এই হিমোগ্লোবিনকে একসাথে বলা হয় কি শ্বাসরঞ্জক। তাহলে হিমোগ্লোবিন কি হিসেবে কাজ করছে? শ্বাসরঞ্জক। এবং এটা আমরা জানি হিমের মধ্যে ভাঙলে হিম আর হিমোগ্লোবিন ভাঙলে হিম আর গ্লোবিন পাবা। এই হিমোগ্লোবিনের মধ্যে যে হিম আর গ্লোবিন থাকে, এই হিম আর গ্লোবিনের অনুপাত 1:25। তাহলে হিম আর গ্লোবিন থাকে কত? 1:25। হিমের মধ্যে আয়রন থাকে, আমরা বলছি আয়রন থাকে 33.33%। আর এই হিমোগ্লোবিন একটা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে আয়রন বা লৌহ থাকে 4 থেকে 5 গ্রাম। তাহলে হিমোগ্লোবিন থাকে কত? আয়রন থাকে 4 থেকে 5 গ্রাম। ঠিক আছে, তাহলে একটা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে লৌহের পরিমাণ 4 থেকে 5 গ্রাম। তাহলে এটুকু আমরা মনে রাখবো। ঠিক আছে, এই হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন কিভাবে পরিবহন করে আগে শিখে আসছে। অক্সিজেনের সাথে মিলে অক্সি হিমোগ্লোবিন গঠন করে পরিবহন করে, আর কার্বন ডাই অক্সাইডের সাথে মিলে কার্বোমিনো হিমোগ্লোবিন হিসেবেও এটা পরিবাহিত হয়, এটা আমরা আগেই জানি। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি আমরা অনেক কিছু জানলাম। এখন এই শ্বাসনালীর কিছু সমস্যা আছে, যার মধ্যে আমাদের সিলেবাসের অংশ দুইটা। একটার নাম সাইনোসাইটিস, আরেকটার নাম ওটাইটিস মিডিয়া। এই দুইটা আমরা পড়লে, লাস্টে সিগারেট পড়লে আমাদের অধ্যায় শেষ। হ্যাঁ, তাহলে একটা আছে সাইনোসাইটিস, আরেকটা আছে কি ওটাইটিস মিডিয়া। তাহলে একটা মনে রাখবা সাইনোসাইটিস, তাহলে প্লুরাইটিস। হ্যাঁ, তাহলে তোমাদের আমরা দুইটা জিনিস পাবো, একটা আছে সাইনোসাইটিস আর একটা আছে ওটাইটিস মিডিয়া। হ্যাঁ, তাহলে সাইনাসে যদি প্রদাহ হয় সাইনোসাইটিস, আর কানে প্রদাহ হলে ওটাইটিস। যদি মধ্যকর্ণ বলে তাহলে ওটাইটিস মিডিয়া। ওইদিকে বললাম ফুসফুসের প্রদাহ হলে ফুসফুসের আবরণ কি প্লিউরা, প্লিউরা থেকে প্লিউরাইটিস। হৃৎপিণ্ডে হলে পেরিকার্ডাইটিস। তাহলে এখানে আছে সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়া। ব্রঙ্কাস হলে ব্রঙ্কাইটিস, টনসিল হলে টনসিলাইটিস, সব তোমরা জানো। এখন আসো কি সাইনোসাইটিস পড়তে হলে তোমাকে আগে সাইনাস পড়তে হবে। তাহলে সাইনোসাইটিস তখনই পারবা যখন তুমি সাইনাস সম্পর্কে জানবা। সাইনাস মানে যার মধ্যে বাতাস জমা থাকে। হ্যাঁ, তা আমাদের সাইনাস মানে আমাদের নাকের আশেপাশে যে হাড়গুলো আছে সেগুলোর মধ্যে আমরা সাইনাস পাবো। যেরকম তুমি যদি একদম নাকের নিচে যেটাই পাবা, এটার নাম কি ম্যাকজিলা। যেহেতু আমাদের ম্যাকজিলা থাকে এক জোড়া, সেখানে এক জোড়া কি থাকে? ম্যাকজিলারি সাইনাস থাকে। তোমরা সবাই অস্থি অধ্যায় পড়ছো না যে বায়ুপূর্ণ অস্থি, আমাদের বায়ুপূর্ণ অস্থি কিন্তু ম্যাকজিলা। তাহলে এই যে ম্যাকজিলা, সাইনাস মানে কি বাতাস থাকবে, বাতাস তোমার নাকের আশেপাশে থাকবে। তাহলে নাকের নিচে যে হাড়টা আছে, অস্থিটা আছে, এটার নাম হচ্ছে ম্যাকজিলা। তাহলে এই ম্যাকজিলায় এক জোড়া সাইনাস থাকে, তার নাম কি? ম্যাকজিলারি সাইনাস। এরপরে নাকের এখানে যেটা আমরা পড়ছি দুই পাশে কি থাকে? এথময়েড যে অস্থি থাকে, সেই এথময়েড অস্থির দুই পাশে তুমি পাবা কি? এথময়েডাল সাইনাস। এথময়েডের পেছনে যে থাকে তার নাম স্পেনয়েড। স্পেনয়েডে থাকে কি? স্পেনয়েড সাইনাস। আর একটু উপরে যদি যাও, যে কপালের যে হাড়টা তার নাম কি? ফ্রন্টাল অস্থি। তাহলে ফ্রন্টাল অস্থিতে এক জোড়া কি থাকবে? ফ্রন্টাল সাইনাস। তাহলে সাইনাস কিন্তু চারটা না, 4 জোড়া। তাহলে এক জোড়া আছে ম্যাকজিলারি, এথময়েড, স্পেনয়েড, ফ্রন্টাল, প্রত্যেকটা এক জোড়া করে আছে। এই সাইনাসের মধ্যে নরমালি বাতাস থাকা, বায়ুপূর্ণ থাকার কথা, কিন্তু কোনো কারণে যদি তরল জমা হয় তাহলে এখানে তখন কি হয়? প্রদাহ হয়, জ্বালা পোড়া হয়। সেই জ্বালা পোড়াকে আমরা বলি কি? সাইনোসাইটিস। তাহলে সাইনাসের প্রদাহকে বলা হয় সাইনোসাইটিস। ঠিক আছে, হ্যাঁ। একইভাবে কানের প্রদাহকে বলা হচ্ছে ওটাইটিস। এই সাইনোসাইটিস আর ওটাইটিস একসাথে মিলায়ে পড়তে পারো, যে সাইনোসাইটিসও দুই রকম, ওটাইটিস মিডিয়াও দুই রকম। সাইনোসাইটিসের মধ্যে একটা আছে অ্যাকুইট সাইনোসাইটিস, একটা ক্রনিক। অ্যাকুইট মানে কি? তাৎক্ষণিক, অল্প সময়। আর দীর্ঘক্ষণিক সেটা হচ্ছে কি? ক্রনিক। হ্যাঁ, তাহলে অ্যাকুইট সাইনোসাইটিস আছে, আর একটা আছে কি? ক্রনিক। হ্যাঁ, তাহলে একটা অ্যাকুইট আর একটা আছে
ক্রনিক। মনে হবে অ্যাকুইট সাইনোসাইটিস হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ। হ্যাঁ, তাহলে 4 থেকে 8 সপ্তাহ, ক্রনিক হচ্ছে 8 সপ্তাহের বেশি। তাহলে 4 থেকে 8 সপ্তাহ মানে কি 1 থেকে 2 মাস, এটা 8 সপ্তাহের বেশি মানে কি 2 মাসের বেশি। ঠিক এর অর্ধেক পর্ব হচ্ছে ওটাইটিস মিডিয়া। হ্যাঁ, এটা 4 থেকে 8 সপ্তাহ আছে, এটা 2 থেকে 4। এটা 8 সপ্তাহের বেশি, তাহলে ওটা 4 সপ্তাহের বেশি। তাহলে ওখানে এটার সাথে মিলাই নিবা। এবং সাইনোসাইটিসের রোগের কারণগুলা কিছু ভাইরাস আর কিছু ব্যাকটেরিয়া, এটাও মিল পাবা। হ্যাঁ, যে ভাইরাসের নামগুলো পড়বা, যে হিউম্যান রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, যেহেতু মানুষের হচ্ছে রেসপিরেটরিতে হচ্ছে বক্ষে, তাহলে হিউম্যান রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস আমরা মনে রাখবো। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর একটা মনে রাখবা মেটা নিউমো ভাইরাস। তাহলে এই তিনটা হচ্ছে সাইনোসাইটিসের ভাইরাস। হ্যাঁ, তাহলে হিউম্যান রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর মেটা নিউমো ভাইরাস। আর ওটাইটিস মিডিয়ায় পাবা, ওখানেও রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস আছে, তার সাথে আর কি আছে, ওখানেও তুমি পাবা হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর সাথে আছে এরা পড়ছে মেটানিউমো, ওখানে আছে রিনো ভাইরাস। হ্যাঁ, আমরা পড়ছি কি যে ব্যাকটেরিয়াগুলো সেম, এখানেও পাইছো কি দেখো স্টেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া আর হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জি। ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে স্টেপ্টোকক্কাস নিউমোনি আর হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জি। ঠিক আছে। হ্যাঁ, সাথে একটা আছে তোমার আরেকটা এক্সট্রা পড়বা, সেটা হচ্ছে মোরেকজেলা ক্যাটারালিস। তাহলে এই তিনটা ব্যাকটেরিয়া, এগুলা কি কি হয় রোগের কারণ লক্ষণগুলো এগুলো জানো, যে এমনি রিডিং পড়লেই পারবা। এই সাইনোসাইটিসের ক্ষেত্রে যে জ্বর আসে, হ্যাঁ, সেই জ্বরটা হচ্ছে 102.2, আর ওটাইটিস মিডিয়ার জ্বর পড়বা 104.4। হ্যাঁ, তাহলে 104-এর বেশি আর কি। সাইনোসাইটিস 102, ওটাইটিস মিডিয়া হচ্ছে 104। ঠিক আছে। এবং কারণ দীর্ঘকালীন ওটাইটিস মিডিয়া হয় তখন তার কান্দে পুষ বের হয়। এই কান্দে পুষ বের হলে তাকে বলা হচ্ছে অটোরিয়া। কান্দে যদি পুষ বের হয়, পুষ বের হলে সেটাকে বলা হচ্ছে অটোরিয়া। অটোরিয়া, হ্যাঁ, রিয়া অটো চালাই। আমরা পড়ছি কি যে এই ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রেও 104.4। ওটাইটিস মিডিয়া যদি প্রতিরোধ করতে হয়, হ্যাঁ, বিভিন্ন পদ্ধতি করতে হবে। এটা বাচ্চাদের বেশি হয়, শিশুদের আশেপাশে ধূমপান করা যাবে না। হ্যাঁ, খাওয়ানোর সময়, দুধ খাওয়ানোর সময় কানের মধ্যে না যায়, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খাওয়াতে হবে। ঠিক আছে। আবার ছোটবেলায় যে ভ্যাকসিন দিতে হয়, যেহেতু এখানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া আক্রমণ করছে, তাই এখানে যে ভ্যাকসিনটা দিতে হবে তার নাম স্ট্রেপ্টোকক্কাল, আমরা পড়ছি কি নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন, পিসিভি ভ্যাকসিন দিতে হবে। পিসিভি, নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন দিলে তখন আর স্ট্রেপ্টোকক্কাস আক্রমণ করতে পারবে না, তখন আর এটা হয় না। আর যদি হয়েই যায়, প্রতিকার কি, তার কিছু অ্যান্টিহিস্টামিন দিতে হবে, প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। হ্যাঁ, যে ইয়াটা মিনারেল অয়েল 2-3 ফোঁটা উষ্ণ গরম পানিতে দিতে হবে। আর একদম শেষ পর্যায়ে যদি চলে যায়, তখন তার একটা অপারেশনের মাধ্যমে, হ্যাঁ, ইএনটি স্পেশালিস্ট ডাক্তারের মাধ্যমে, টিম্পেনোস্টমি টিউবের মাধ্যমে একটা আধুনিক চিকিৎসা করা যায়। আর কানের পর্দা যদি ছিদ্র হয়ে যায়, হ্যাঁ, ছিদ্র হয়ে গেলে যেটা করা হয় তার নাম হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি। এটা ইম্পর্টেন্ট একটা, যে কানের পর্দা ছিদ্র হয়ে গেলে কি করতে হয়, মাইরিঙ্গোপ্লাস্টি। আর এই চিকিৎসার একটা কি আছে, নলেজ যে চিকিৎসা, যেটা টিম্পেনোস্টমি টিউবের মাধ্যমে চিকিৎসা করা যায়। ঠিক আছে। তাহলে আমরা এটা হচ্ছে কি আমাদের ওটাইটিস মিডিয়া। সিগারেট সম্পর্কে আমরা পড়াইছি, সিগারেটের ধোঁয়ায় রাসায়নিক থাকে। একটা সিগারেটের শলাকায় থাকে 7,000। আর সিগারেট যদি কেউ খায়, তুমি তার পাশে যদি বসে থাকো, হ্যাঁ, সেই ধোঁয়ায় রাসায়নিক থাকে 500। তাহলে মনে রাখবা, সিগারেটের ধোঁয়ায় রাসায়নিক থাকে কত, টোটাল শলাকায় থাকে 7,000, আর ধোঁয়ায় থাকে কত, 500। এই সিগারেটের রাসায়নিক গুলা কি কি রাসায়নিক, মনে রাখবা। সিগারেট মানুষ কখন খায়, যখন তার মনের মানুষকে হারায়। তাহলে আমি মনিটা হারালাম, সিগারেটের রাসায়নিক নাম পড়বা। আমি মনিটা হারালাম মানে আতে আর্সেনিক, আতে আর্সেনিক, আতে হচ্ছে অ্যামোনিয়া, আতে আর্সেনিক, আতে অ্যামোনিয়া, মিতে মিথেন, হ্যাঁ, মনিতে হচ্ছে কার্বন মনোক্সাইড, হ্যাঁ, নিতে হচ্ছে নিকোটিন, নিতে নিকোটিন, টাতে হচ্ছে টার, আর হারালামতে হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। তাহলে সিগারেটের রাসায়নিক মনে রাখবা, সিগারেট টোটাল রাসায়নিক থেকে কত, 7,000, ধোঁয়ায় থাকে কত, 500। সিগারেটের রাসায়নিক গুলোর নাম কিভাবে মনে রাখবো, সিগারেটের রাসায়নিক মনে রাখবা, আমি মনিটা হারালাম। তাহলে আমি মানে আতে আর্সেনিক, আতে অ্যামোনিয়া, মিতে মিথেন, মতে মনোঅক্সাইড মানে কার্বন মনোঅক্সাইড, নিতে নিকোটিন, টাতে টার, আর হারালামতে হাইড্রোজেন সায়ানাইড। এই সবগুলো হচ্ছে সিগারেটের রাসায়নিক। সিগারেট কিন্তু খাওয়া যাবে না। সিগারেট খাইলে কি হবে,
সিগারেট খাইলে কিন্তু সিগারেটের কারণে ক্যান্সার হয়। হ্যাঁ, সিগারেট খাওয়াও যাবে না, কেউ পাশে যদি খায় তারে থাপড়াইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই সিগারেটের খাইলে তোমার যে ফুসফুস কিভাবে বুঝবা, এক্স রে করলে বোঝা যায় যে সিগারেট খাইলে তার এক্স রে কি হয়ে যাবে। নর্মালি ফুসফুস কালো হয়, কিন্তু এক্স রেতে দেখা যাবে কি সাদা হয়ে গেছে। তার মানে সিগারেটের ধোঁয়ায় এক্স রে সাদা হয়ে গেছে। এক্স রে ফিল্ম সাদা দেখলে তাহলে সে সিগারেট ধূমপায়ী, আর যদি ফিল্মটা কালো থাকে সে তাহলে সিগারেট অধূমপায়ী আর কি। যে ধূমপান করে তার অ্যালভেলাসের সংখ্যা কমে যাবে, যে ধূমপান করে না তার স্বাভাবিক থাকবে। ধূমপান করলে তার অ্যালভেলাসের প্রাচীরের তোমার বিনষ্ট হবে, সিলিয়া এটা ঠিক থাকবে, এমফাইসমা হবে হবে না, হ্যাঁ, টিউমারের মতো কোনো উপবৃদ্ধি থাকবে থাকবে না, হ্যাঁ, এক্স রে ফুসফুসে পানি জমা হবে আর জমা হয় না। যারা সিগারেট খাবে আর খাবে না, যারা সিগারেট খাবে না তাদের ফুসফুস আর হৃৎপিণ্ডের প্রস্থায় স্বাভাবিক থাকবে। সিগারেট খাইলে তখন তার হৃৎপিণ্ডের প্রস্থায় ফুসফুসের তুলনায় ছোট হয়ে যাবে। হ্যাঁ, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পড়ছো যে ধূমপান দুই রকম, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়। হ্যাঁ, তাহলে ধূমপানের মধ্যে আমরা কি কি রাসায়নিক সব আগেই পড়ছি। এমফাইসমা কাকে বলে যদি আসে, সিগারেটের ধোঁয়ায় যদি অতিরিক্ত কেউ সিগারেট খায় তখন সিগারেটের ধোঁয়ায় তার অ্যালভেলাসের প্রাচীর ফেটে ফেটে যায়, তখন প্রদাহ হয়, জ্বালা পোড়া হয়। অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে যে ফুসফুসের আয়তন বেড়ে যাচ্ছে, তাকে সেখানে ফেটে যে প্রদাহ হচ্ছে, এটাকে এমফাইসমা বলা হয়। প্লিউরিসি আগেই পড়ছো। প্লিউরিসি আমরা পড়ছি যে ফুসফুসের আবরণের প্রদাহকে বলা হচ্ছে প্লিউরিসি বা প্লিউরাইটিস। হ্যাঁ, ব্রঙ্কাসের প্রদাহ পড়ছো ব্রঙ্কাইটিস। হ্যাঁ, আমরা পড়ছি কি যে যদি ফাইব্রোসিস কি, যে ফুসফুসের বায়ুথলির প্রাচীর পাতলা থাকে, সিগারেট খাইলে তার কি হয়, প্রাচীরগুলো পুরো হয়ে যায়, শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে, সেটাকে বলা হচ্ছে ফাইব্রোসিস। সিগারেট খাইলে কিন্তু হার্ট অ্যাটাকও হতে পারে, আমরা এগুলো মোটামুটি জানছি। কৃত্রিম শ্বাস প্রশ্বাস যেটা সিপিআর, সিপিআর মানে কার্ডিও পালমোনারি রিসাকসিয়েশন, মনে রাখবা সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাকসিয়েশন সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাকসিয়েশন। আর সিওপিডি এটা মনে রাখবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে সিওপিডি, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। হ্যাঁ, পালমোনারি ডিজিজ, তাহলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে এটা আমরা পড়ছি, এটা সিওপিডি এর পুনরূপ পরীক্ষায় আসে অনেক সময়। তাহলে সিওপিডি হচ্ছে তোমার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। হিমোগ্লোবিনকে বলা হচ্ছে রবিনহুড অণু বলা হয়। হ্যাঁ, যেরকম রবিনহুড নামে একজন ব্যক্তি ছিল, বড় লোকের টাকা নিয়ে গরিবদের বিতরণ করতে, হিমোগ্লোবিন তাই করে। হ্যাঁ, ফুসফুসের জন্য, ফুসফুসকে অক্সিজেনের সবচেয়ে বেশি থাকে, তাহলে ও বড় লোক, ওর থেকে নিয়ে সারা দেহে দেয়। হ্যাঁ, আমরা মনে রাখবো আমাদের একটা আছে টাইডাল ভলিউম, একটা বার আছে টাইডাল ভলিউম, টাইডাল টাইডাল ভলিউম মনে রাখবো 500 ml। তাহলে ওইদিকে পড়ছো সিগারেটের ধোঁয়ায় রাসায়নিক থাকে 500, টাইডাল ভলিউম কত 500 ml। এটা একবারে প্রতিবারে প্রশ্বাস বা নিঃশ্বাসে যতটুকু বাতাস ঢোকে বা বের হয় সেটা হচ্ছে টাইডাল ভলিউম, সেটা হচ্ছে তোমার 500 ml। আর এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। হ্যাঁ, ভাইটাল ক্যাপাসিটি টোটাল যেটা, সেটা হচ্ছে 4500 ml, বা যারা দৌড়বিদ তাদের ক্ষেত্রে 600 ml। হ্যাঁ, তাহলে টাইডাল ভলিউম বললে 500 ml, আর ভাইটাল ক্যাপাসিটি টোটালটা বায়ু ধারণ ক্ষমতা যেটা, সেটা হচ্ছে 4500 ml। যারা অ্যাথলেট, যারা দৌড়বিদ তাদের ক্ষেত্রে 6000 ml। আর একটা আছে রেসিডুয়াল ভলিউম। হ্যাঁ, রেসিডুয়াল ভলিউম বললে, রেসিডুয়াল ভলিউম হচ্ছে 1500 ml। তাহলে এই তিনটা আমাদের মনে রাখতে হবে। তাহলে টাইডাল ভলিউম 500, ভাইটাল ক্যাপাসিটি 4500 বা 6000, আর আমরা পড়ছি কি যেটা আমাদের রেসিডুয়াল ভলিউম 1500 ml। সবাই মনে রাখবে, আমরা এগুলা এই অধ্যায়ে যা আছে এর বাইরে আর কিছুই নাই। এগুলা যদি একটু তোমার বইটা সামনে নিয়ে সবাই দেখে ফেলো, ইনশাল্লাহ এই শ্বসন ও শ্বাসক্রিয়া ফুসফুস থেকে তোমাকে যে কোশ্চেনই করুক, হ্যাঁ, সেটা এইচএসসি, মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশন যেখানে আসুক, এর বাইরে ইনশাল্লাহ একটা কোশ্চেন আসবে না, তুমি সবগুলা পারবা, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ রোজা থেকে কষ্ট করে ক্লাস করার জন্য। হ্যাঁ, সবাই রেগুলার আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের পুরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমরা প্রি মেডিকেলে সবকিছু গুছিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা এখন থেকেই প্রস্তুত হয়ে যাবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।